হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছো তোমরা সবাই? আমি আজকের এই ক্লাসটার জন্য খুব এক্সাইটেড ছিলাম। বাহ! ছেলেপেলেরা যখন বলে যে বস অফ কেমিস্ট্রি, যখন বলে যে ভাইয়া আপনার ক্লাস করার পর ১০ বছরে এসএসসিতে কত কিছু পড়লাম, আগে কত কিছু পড়লাম। এই কনসেপ্টটা ক্লিয়ার হয় নাই, ওটা বাকি ছিল। কিন্তু আপনারা কয়টা ক্লাস করে এখন সবকিছু ক্লিয়ার হয়ে গেছে। বা এখন অ্যাকচুয়ালি ফিল করতে পারি যখন বইটা আমি পড়তে বসি। তখন আমার অ্যাকচুয়ালি মনটা ভরে যায়। একদম মনটা কানায়, কানায় পূর্ণ হয়ে যায় আনন্দে। বুঝছো? একদম আনন্দে পূর্ণ হয়ে যায়। যে তোমাদের এই অনুভূতিগুলা যখন আমরা শুনি। আর যেটা বলছিলাম, আজকের এই লেকচারটার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম। বুঝছো? আমি নিজেই অধীর আগ্রহে ছিলাম। বুঝছো? ছু আচ্ছা। তো তোমরা জিজ্ঞেস করতে পারো যে ভাইয়া কেন? আপনি কেন হ্যাঁ, এই তো সাবাস। কেন এই ইয়েটার জন্য, এই লেকচারটার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন? আমি এই প্রশ্নটার অপেক্ষায় ছিলাম। আচ্ছা, এতদিন অন্ধকারে ঢিল মারছিলা কিন্তু এখন তোমরা বুঝে, বুঝে ক্লাস বইটা পড়তে পারো। এই তো মানে আমার উদ্দেশ্য এটাই ছিল ভাই তোমাদেরকে এট লিস্ট এই যে জগৎটা আছে, রসায়নের বা বিজ্ঞানের যে জগৎটা আছে সেই জগতের সাথে একটু পরিচয় করায় দেই। আচ্ছা, তো আমি মনে হয় অনেকটুকু সফল। তো আমি কেন অধীর আগ্রহে ছিলাম? এর কারণ হচ্ছে এই লেকচারটা গত ৪ বছর না ৫ বছর শর্ট সিলেবাসে ছিল না। এই লেকচারের যে টপিক গুলা আছে সেই টপিক গুলা গত ৫ বছর শর্ট সিলেবাসের টপিকে ছিল না। স্পেশালি যারা ২০২০ সাল থেকে ২৪ সাল পর্যন্ত আছে তারা জানেই না এখানে কি আছে। বুঝছো? তোমাদের বড় ভাইয়ারা যারা পড়াশোনা করে গেছে তারা গত ৫ বছর তারা জানেই না এখানে কি ছিল। জানো ভাইয়া? এবং খেয়াল করে দেখো, এটার নাম কি? দেখো, এই চ্যাপ্টারের ৪ টা ভাগ বলছিলাম। এই ৪ টা ভাগের মধ্যে এই ভাগটা হচ্ছে চতুর্থ ভাগ। ৪ টা সেগমেন্টের মধ্যে ৪ নাম্বার সেগমেন্ট হচ্ছে এটা। রাসায়নিক তাপগতিবিদ্যা বা কেমিক্যাল থার্মোডাইনামিক্স। অনেকে এটাকে খুব শর্টে থার্মোকেমিস্ট্রিও বলে। তোমরা ফিজিক্সে কি থার্মোডাইনামিক্স পড়ছো? তাপগতিবিদ্যা? হ্যাঁ, দেখা যাচ্ছে আবির। তোমার কমেন্ট দেখা যাচ্ছে। হ্যাঁ, থিওরির শেষ ক্লাস না, এই চ্যাপ্টারের শেষ ক্লাস থিওরির। তবে আমার যতটুকু মনে হচ্ছে একটা এক্সট্রা ক্লাস নেওয়া লাগবে এই চ্যাপ্টারের উপর। হ্যাঁ, তার মানে তোমরা ফিজিক্সে তাপগতিবিদ্যা পড়ছো, অনেকটুকু পড়ছো। তাইলে আমার জন্য হয়তোবা ইজি হইছে। এখন তাপগতিবিদ্যার অনেক কনসেপ্ট কিন্তু আমরা কেমিস্ট্রিতেও কাজে লাগাইতে পারি। বুঝছো? একটা বিক্রিয়া স্বতঃস্ফূর্তভাবে আগাবে কিনা ওইটা নিয়ে। আচ্ছা, এটাকে আমরা এক কথায় কিন্তু থার্মোকেমিস্ট্রিও বলি। থার্মোকেমিস্ট্রি। থার্মোকেমিস্ট্রি। তাহলে লিখে রাখো আজকের লেকচারের নাম হচ্ছে রাসায়নিক তাপগতিবিদ্যা অথবা এক কথায় তাপ রসায়ন। রাসায়নিক তাপগতিবিদ্যা অথবা তাপ রসায়ন। হ্যাঁ, থ্যাংক ইউ। পানি পানি হয়ে গেছে। তারপরে আম, আমি বুঝাই দিচ্ছি, খেয়াল করো। লেখা শেষ হয়ে গেলে আমি বুঝাই দিচ্ছি। রাসায়নিক পরিবর্তন যে চ্যাপ্টারটা আমরা এতদিন ধরে পড়তেছি, রাসায়নিক পরিবর্তন যে চ্যাপ্টার আমরা এতদিন ধরে পড়তেছি, এই চ্যাপ্টারের ৪ টা পোর্শন, তাই না? আগেও বলেছি, আজকেও বলতেছি। প্রথম অংশটা ছিল রাসায়নিক গতিবিদ্যা। রাসায়নিক গতিবিদ্যা মানে কেমিক্যাল কাইনেটিক্স। কেমিক্যাল কাইনেটিক্স। তো কাইনেটিক্স অংশে তোমরা কি কি শিখছো? সেখানে তোমরা বিক্রিয়ার হার, বিক্রিয়ার হারের রাশিমালা, বিক্রিয়ার ক্রম, তারপর হচ্ছে
একটা নির্দিষ্ট সময় পরে বিক্রিয়ার ঘনমাত্রা কত হবে, উৎপাদের ঘনমাত্রা কত হবে, সেই গতি রিলেটেড টপিক গুলা তোমরা পড়ছো, তাই না ভাইয়া? হ্যাঁ সুমাইয়া, দেখা যাচ্ছে, তোমার কমেন্ট দেখা যাচ্ছে। 2 নাম্বার দেখো ভাইয়া, 2 নাম্বার দেখো, এর পরের অংশটা হচ্ছে রাসায়নিক সাম্যাবস্থা। আচ্ছা, আমি টপিক গুলো লিখে দিচ্ছি, সেই সাথে টপিক গুলো লিখে দিচ্ছি, তোমাদের জন্য ইজিয়ার হবে। তো এখানে তোমরা পড়ছো হচ্ছে বিক্রিয়ার হার, বিক্রিয়ার হার পড়ছো, তারপর হচ্ছে বিক্রিয়ার হারের উপরে বিভিন্ন নিয়ামকের প্রভাব, তাই না, তাপমাত্রা, চাপ, ঘনমাত্রা, তারপরে আর্হেনিয়াসের সূত্র। এই তোমাদের ফুল সিলেবাস না? আমাকে একটু শিওর করো তো। তোমাদের কি ফুল সিলেবাস না? কিছু মনে থাকে না? মনে থাকবে, পড়তে হবে, বারবার পড়তে হবে ফুল সিলেবাস। তাইলে ফুল সিলেবাসে কিন্তু এগুলা ছিল। তোমরা কোন ভাইয়া পড়াইছে আমি জানি না, শিওর মনে করতে পারতেছি না, শাওন ভাইয়া মনে হয় পড়াইছে। তো আর্হেনিয়াসের সূত্র, তারপর তোমরা শিখছো হচ্ছে বিক্রিয়ার ক্রম, অর্ডার, প্রথম ক্রমের বিক্রিয়া, দ্বিতীয় ক্রমের বিক্রিয়া, শূন্য ক্রমের বিক্রিয়া, বিক্রিয়ার ক্রম পড়ছো, আণবিকত্ব পড়ছো, মলিকিউলারিটি, আণবিকত্ব, তাই না? তারপরে তোমরা শিখছো হচ্ছে বিভিন্ন ধরনের প্রভাবক, বিক্রিয়া হারের উপরে প্রভাবকের প্রভাব, প্রভাবক নিয়ে পড়ছো। তারপরে গ্রিন কেমিস্ট্রি, গ্রিন কেমিস্ট্রি, 12টা নীতিমালা, এগুলো তোমরা ওই অংশে শেষ করছিলা, ঠিক আছে? 2 নাম্বার পোর্শন যেটা ছিল, যেটা আমি আমার যতটুকু মনে পড়তেছে তোমাদের বড় ভাইয়াদের পড়াইছিলাম এই লক্ষ্য জিপিএতে, সেটা ছিল রাসায়নিক, সেটা কি ছিল? রাসায়নিক সাম্যাবস্থা। ইংরেজিতে কি বলে? কেমিক্যাল ইকুইলিব্রিয়াম। দেখবা যে জগতের সব বিক্রিয়াই কিন্তু একটা সাম্যাবস্থায় উপনীত হতে চায়। তো সাম্যাবস্থা রিলেটেড যত ক্যালকুলেশন গুলো ছিল ভাইয়ারা, তোমরা সবকিছু এই অংশে দেখতে পাইছো। সেখানে তোমরা দেখছো ভর ক্রিয়া সূত্র, তাই না? পুরো চ্যাপ্টারটা আবার একটু মনে করার চেষ্টা করো। ভর ক্রিয়া সূত্র ছিল, তারপরে ছিল সাম্য ধ্রুবক কেপিকেসি, তারপরে ছিল বিক্রিয়া সহগ কিউপি কিউসি, বিক্রিয়া সহগ কিউপি কিউসি, তারপরে কেপিকেসি এর রাশিমালা। কেপিকেসি এর ম্যাথ, তারপরে ছিল লা শাতুলিয়ার। মনে করে দেখা সবগুলা। যদি মনে হয় একটা দুইটা টপিক বাদ পড়ছে, যদি একটা দুইটা টপিক বাদ পড়ে যদি মনে হয় তোমাদের, তাহলে অবশ্যই সেটা আমাদেরকে জানাবা, ঠিক আছে? কারণ আমরা কিন্তু, আমি আগেই বলছি, তোমাদেরকে নিয়ে আমরা অনেক আশাবাদী, তোমাদেরকে নিয়ে আমরা অনেক আশাবাদী। আমরা এরকম আশাবাদী যে 4000 তোমরা ভর্তি আছো, কমসে কম আমরা 2000 স্টুডেন্ট যাতে এখান থেকে পাই, যারা বুয়েট, মেডিকেল, ঢাকা বিশ্ববিদ্যালয়, সিকের ওয়েট সহকারে বিভিন্ন ইউনিভার্সিটিতে তোমরা যাতে টপ করো, বুঝছো? আমরা ওই লক্ষ্য নিয়েই কিন্তু আগাইছি। হ্যাঁ, এই লা শাতেলিয়ারের নীতিটা আমরা করব, একটা রেকর্ড ক্লাসে তোমাদেরকে পড়াই দিব, বুঝছো? আমরা এই জন্যই তোমাদের জন্য একটা এক্সট্রা ক্লাস নিচ্ছি। এই সবাইকে আমি মনে করাই দেই, তোমাদের জন্য আমি একটা এক্সট্রা ক্লাস নিব এই চ্যাপ্টারের উপরে, কোন কোন টপিক পড়ানো হয় নাই বা এক্সিডেন্টালি বাদ পড়ছে, কোন কোন টপিক। হ্যাঁ স্নেহা, দেখা যাচ্ছে কমেন্ট। তো সেই টপিকগুলো আমাকে বলবা, বুঝছো? তাহলে ওই টপিকটা, ওই টপিকগুলো, নট টপিকটা, ওই টপিকগুলো আমরা এক্সট্রা ক্লাসে করব, ঠিক আছে? এটা ছিল। তারপরে 3 নাম্বার পোর্শনটা পড়াইছি আমি, 3 নাম্বার পোর্শনটা আমি পড়াইছি, সেটা ছিল আয়নিক সাম্যাবস্থা। 3 নাম্বার পোর্শনটা আমি পড়াইছি, যেখানে আমি তোমাদেরকে আয়নিক ইকুইলিব্রিয়ামের টপিকগুলো পড়াইছি। আয়নিক ইকুইলিব্রিয়াম,
তো সেইখানে আমরা কি কি টপিক পড়াইছি দেখো, পানির আয়নিক গুণফল কেডব্লিউ, তারপরে আমরা আলোচনা করলাম পিএইচ, পিওএইচ, অ্যাসিডের বিয়োজন ধ্রুবক, ক্ষারের বিয়োজন ধ্রুবক, তাই না? তারপর আমরা আলোচনা করলাম কি অসওয়াল্ডের লঘুকরণ সূত্র, অসওয়াল্ডের সূত্র। আমি যে টপিকগুলো পড়াইছি সেগুলো অসওয়াল্ডের সূত্র। অসওয়াল্ডের সূত্রের পর আমরা বিভিন্ন টাইপের পিএইচ নির্ণয়, তাই না? মনে আছে? বিভিন্ন টাইপের দ্রবণের পিএইচ নির্ণয়। আর আমি বলে দিছিলাম অ্যাডমিশনে গেলে তোমাদের আরো কিছু টপিক পড়াবো, ওটা একটু আমি লিখে দিচ্ছি। সেটা হচ্ছে ভাইয়া অ্যাডমিশনে তোমাদের যখন আমরা অ্যাডমিশনের ক্লাস নিব, ইঞ্জিনিয়ারিং বলো বা ভার্সিটি অ্যাডমিশনের ক্লাস যখন আমরা করব, তখন তখন অ্যাডমিশনে যে আরো কি পড়াবো জানো? পলিপ্রোটিক অ্যাসিড। পলিপ্রোটিক অ্যাসিডের পিএইচ কিভাবে নির্ণয় করতে হয় সেটা শেখাবো। তারপরে সল্ট হাইড্রোলাইসিস, লবণের পিএইচ, সল্টের পিএইচ নির্ণয়, সল্টের পিএইচ কিভাবে নির্ণয় করতে হয় সেটা আমরা শেখাবো, বুঝছো? তারপরে শেখাবো হচ্ছে বাফারের আরো কিছু জটিলতম প্র্যাকটিস আছে, ঠিক আছে? বাফারের কিছু জটিল ম্যাথ। তো ওগুলা অ্যাডমিশনে পড়বা, বুঝছো? এগুলা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বা বুয়েট বা সিকিউরেট এগুলাতে আসে, সাস্ট এগুলাতে আসে। তবে যদি কারোর মনে হয় যে ভাইয়া আমরা এখন থেকেই এগুলো আমরা পড়তে থাকবো, তাহলে আমাকে জাস্ট এটা নক করলেই হবে। কারণ আমি কখনো তোমাদের কারোর কোনো আবদার অপূর্ণ রাখছি বলে মনে হয় না। হ্যাঁ, এগুলো সব লিখবা, এই সব লিখতে হবে, কি বলে লিখবা না? প্রত্যেকটা এই চ্যাপ্টার সম্পর্কে যখন তোমার সম্যক ধারণা হবে যে আমার চ্যাপ্টারে এই টপিকগুলো আছে, এই টপিকগুলো আমি পড়ছি, তখন তোমার প্রিপারেশনটা ইজিয়ার হবে। যে এই টপিকটা হয়তো আমার মনে নাই, আমি একটু পড়ে আসি এখান থেকে, বুঝছো? আচ্ছা, এই অধ্যায়ের প্র্যাকটিক্যাল কিছু নাই অ্যাকচুয়ালি। তোমরা কেউ যদি চাও যে এখনই দেখতে, আমি কিন্তু তোমাদের আবদার ফেলে দিব না। এখনই যদি শিখতে চাও তাহলে আমাকে জাস্ট এটা নক করবা যে ভাইয়া এই অ্যাডমিশনের টপিকগুলো দেন, বুঝছো? তাহলে আমাকে জাস্ট বললেই হবে অ্যাডমিশনের টপিকগুলো দেন, একদম সোজা সাপটা বলবা। এখানে ইয়ের কোনো দরকার নাই যে আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন ভাইয়া, আমার উত্তরের জন্য অপেক্ষা করবা যে ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি, তুমি কেমন আছো। না, এরকম কোনো কথা বললে আমি কিন্তু অ্যাকচুয়ালি আমি জানি না যে এরকম হাজার হাজার ইয়ে চলে এসে বসে আছে, তো আমি কেমনে বুঝবো? যখন তোমরা আমাকে বলবা যে ভাই অ্যাডমিশনের লেকচারটা দেন, তাইলে আমি বুঝবো, বুঝছো? স্পেসিফিক এই কারণে তুমি নকটা দিছো, বুঝছো? তাহলে অ্যাডমিশনের লেকচার এতটুকু বললেই হবে, আমি বুঝবো। তখন তোমরা এগুলো নোট করে ফেলবা, বুঝছো? বেশি কিছু বলতে হবে না। বেশি কিছু বলে তোমরা টাইম নষ্ট করবে না, মানে নিজেদের টাইম নষ্ট করবে না। ভাই আমি বলি তোমাদের সময় সবচেয়ে ইম্পর্টেন্ট। তোমাদের নিজেদের যে সময়টুকু আছে এটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। এই মূল্যবান সময় কখনো কোনো অপ্রয়োজনীয় কাজে ব্যয় করবে না, বুঝছো? আচ্ছা, তারপরে দেখো অসওয়াল্ডের সূত্র, বিভিন্ন টাইপের দ্রবণের পিএইচ নির্ণয়, তারপরে আমরা পড়াইছিলাম বাফার দ্রবণ। এই মনে আছে? দেখো আমরা গত 4টা লেকচারে এই টপিকগুলাই আলোচনা করছি একদম বিস্তারিতভাবে, বুঝছো? আমরা বিস্তারিতভাবে আলোচনা করছিলাম। তো এই হচ্ছে
3টা অংশ। আর সর্বশেষ আজকের ক্লাসে কি কি থাকবে দেখো, আজকেরটা হচ্ছে 4 নাম্বার, বুঝছো ভাইয়া? হ্যাঁ হাসান, আমি দেখতেছি আসলে মেসেঞ্জারে নক করো সাখাওয়াত শোভন, তোমাদের জন্য শিখো আমাদের কিছু প্রোফাইল বানায় দিছে। আসলে আজকে রুমটা একটু ব্রাইট, মানে এটা অন্য একটা রুম, আমার নিজের এই চোখ ঝলসায় যাচ্ছে। আচ্ছা, তোমরা ব্রাইটনেস কমায় রাখতে পারো। দেখো, তো এটার পরে 4 নাম্বার পোর্শন হচ্ছে এটা, তাপ রসায়নের ধারণা। লিখো চতুর্থ পোর্শন, একটু আগে তো বললাম তাই না, এই অধ্যায়ের চতুর্থ অংশ। ল্যাভয়েসিয়া ল্যাপ্লাসের সূত্র, হেসের তাপ সমষ্টিকরণ সূত্র, বিভিন্ন ধরনের বিক্রিয়া তাপ, এনথালপি, এন্ট্রপি, মুক্ত শক্তি। এখানে আমরা পড়াবো ভাইয়া কোন একটা বিক্রিয়ার এনথালপির পরিবর্তন সমান এই বিক্রিয়ার এন্ট্রপির মুক্ত শক্তির পরিবর্তন প্লাস হচ্ছে এন্ট্রপির পরিবর্তন। তাপগতিবিদ্যার খুবই বিখ্যাত একটা সূত্র এটা, বুঝছো? এটাকে আমরা বলি গিবসের মুক্ত শক্তি সমীকরণ। গিবসের সমীকরণ এটা পড়াবো। কোন একটা বিক্রিয়া স্বতঃস্ফূর্তভাবে হবে কি হবে না এইসব নিয়ে আলোচনা করা হবে, বুঝছো? আসফার রহমান, বিয়ের অনুষ্ঠান চলছে বিল্ডিং এর ছাদে, ক্লাস করব নাকি দাওয়াতে যাব? অন্যদিকে সোমবারে এক্সাম, কি আর বলবো ভাইয়া বল। হ্যাঁ, তোমরাই ওর ডিসিশনটা একটু দিয়ে দাও, ও কি ক্লাস করবে নাকি বিয়ের অনুষ্ঠানে যাবে। আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছো? তাহলে আমরা শুরু করি। শু- আহ, এই জায়গাতে তোমাদের আর কিছু লিখতে হবে না, তোমরা জাস্ট আমার কথা শুনবা, বুঝছো? তোমরা জাস্ট আমার কথা এখন শুনবা। আচ্ছা, সবাই বলে দিচ্ছে তুমি ক্লাস করবা, ঠিক আছে। আমি আবার বলতে চাচ্ছিলাম যে বিয়েতে যাও, পরে রেকর্ডিং দেখে ফেলো, তবে বিয়ের অনুষ্ঠানটা যদি খুব বেশি ইম্পর্টেন্ট না হয় তাহলে তুমি ক্লাস করতে পারো। আচ্ছা, যাই হোক, তাহলে দেখো এখন আর লিখতে হবে না ভাইয়া, দেখো লিখতে হবে না। তো তাপগতিবিদ্যা, রাসায়নিক তাপগতিবিদ্যা বা তাপ রসায়ন বলতে কি বোঝায়, আমি সহজ সাপটা কথায় উত্তর দিব। আমরা একটা বিক্রিয়া করব, ধরো যে আমি হাইড্রোজেনের অক্সিজেনকে মিশিয়ে দিব। এই মনোযোগ, এটা হাইড্রোজেনের অক্সিজেন মিশিয়ে দিলে কি পানি হয়ে যাবে? অ্যান্সার দাও, হাইড্রোজেনের অক্সিজেন মিশিয়ে দিলে কি পানি হয়ে যাবে? অ্যান্সার হচ্ছে না ভাই, শুধু হাইড্রোজেন অক্সিজেন মিশিয়ে দিলে তাত্ত্বিকভাবে পানি হবে, এটা আমরা গতিবিদ্যায় ম্যাথ করতে পারবো, সাম্য অবস্থার ম্যাথ করতে পারবো। তো অ্যাকচুয়ালি বিক্রিয়াটা হবে কিনা এটা ডিপেন্ড করবে তাপগতিবিদ্যার উপরে, যে এই ক্ষেত্রে কতটুকু তাপ শক্তি নির্গত হয় বা কতটুকু উৎপন্ন হয় বা কতটুকু শোষিত হয়, এই সবকিছুর উপর ডিপেন্ড করে আমরা সিদ্ধান্ত নিতে পারবো এটা হবে কিনা। তার মানে কোন একটা বিক্রিয়ার ফলে কি পরিমাণে তাপ শক্তি উৎপন্ন হয় বা শোষিত হয়, এই বিক্রিয়াটা স্বতঃস্ফূর্ত হবে কিনা, স্বতঃস্ফূর্ত হওয়ার জন্য আমরা কি কি শর্ত অ্যাপ্লাই করব, এই যাবতীয় তথ্য যে রসায়নের যে অংশে আলোচনা করা হয় তাকে বলা হয় তাপ রসায়ন। অর্থাৎ রাসায়নিক বিক্রিয়ার সাথে তাপ শক্তির যে সম্পর্ক এটাকে বলা হয় তাপ রসায়ন। বুঝতে পারছো? তাহলে আমরা বলে দিব কি, রসায়নের সাথে তাপের যে সম্পর্ক, মানে রাসায়নিক বিক্রিয়ার সাথে তাপ শক্তির সম্পর্ক। ঠিক আছে, ইহাকে আমরা তাপ রসায়ন বলে থাকি। এগুলা লিখতে হবে না ভাইয়া, এগুলা সব স্লাইডে থাকবে, স্লাইডটা তোমরা জাস্ট আজকে রিডিং পড়বা। তাহলে পদার্থের দুইটা পরিবর্তন আমরা জানি, একটা হচ্ছে ভৌত পরিবর্তন, রাসায়নিক পরিবর্তন, এবং উভয় পরিবর্তনেই কিন্তু শক্তি জড়িত থাকে। উভয় পরিবর্তনে কি জড়িত থাকে আমরা জানি, শক্তি জড়িত থাকে। শক্তি দিলে একরকম হবে, নিলে আরেক রকম হবে, তাই না ভাইয়া? ভৌত পরিবর্তন আমরা জানি ফিজিক্যাল, আর রাসায়নিক পরিবর্তন কেমিক্যাল চেঞ্জ, যেটা হচ্ছে বিক্রিয়া হয়। তো ভৌত পরিবর্তনে এরকমটা হয়, রাসায়নিক পরিবর্তনে এরকমটা হয়, জাস্ট বিক্রিয়া হয়। তোমরা 9-10 থেকে এটা তোমরা জেনে আসতেছো, তাই না ভাইয়া? আচ্ছা, এবার খেয়াল করে দেখবা বিক্রিয়া তাপ, একটা বিক্রিয়া হওয়ার ফলে কতটুকু তাপ শক্তি নির্গত হবে বা শোষিত হবে, ইহাকে আমরা বিক্রিয়া তাপ বলি। ভাইয়া বিক্রিয়া তাপকে এনথালপি দ্বারা প্রকাশ করা হয়, বিক্রিয়া তাপকে ডেল্টা এইচ দ্বারা প্রকাশ করা হয়। দেখো এগুলা লিখতে হবে না, আমি আবারও বলতেছি লিখতে হবে না, এগুলা তোমরা সবাই পারো। আচ্ছা, বিক্রিয়া তাপকে আমরা ডেল্টা এইচ দ্বারা প্রকাশ করি, আর এই নট দ্বারা বোঝাচ্ছে আদর্শ অবস্থা। এই যে উপরে একটা দাগ দেখতেছো না, এই নট দ্বারা
আদর্শ অবস্থাকে বোঝায়। আমি আবারও বলতেছি, কাউকে লিখতে হবে না। আদর্শ অবস্থাকে বোঝায়। ভাই আদর্শ অবস্থা মানে কি? আদর্শ অবস্থা মানে হচ্ছে 25°C তাপমাত্রা, 1 atm চাপ, আর ঘনমাত্রা হচ্ছে 1 মোলার। ঘনমাত্রা হচ্ছে 1 মোলার। বুঝতে পারছো? এই যে প্রমাণ অবস্থা, তাপমাত্রা হবে কত? তাপমাত্রা হবে 25°C, আর চাপ হবে 1 atmospheric pressure। 1 atmospheric pressure। আচ্ছা, তাহলে খেয়াল করে দেখো, কার্বনকে যখন আমরা অক্সিজেনের সাথে বিক্রিয়া করাই, ভাইয়া কার্বনকে যখন আমরা অক্সিজেনের সাথে বিক্রিয়া করাই তখন কি হয় জানো? এই 25°C তাপমাত্রায় 393 কিলোজুল পরিমাণে তাপ শক্তি নির্গত হয়। বুঝছো? 393 পরিমাণে কি হয়? তাপ শক্তি নির্গত হয়। ঠিক আছে? হ্যাঁ, এখন থেকে যারা শুরু করবা তারাও বুঝতে পারবা, কোনো সমস্যা নেই। এরপরে দেখো, নাইট্রোজেনের সাথে যখন অক্সিজেনের বিক্রিয়া করবা তখন কি হবে জানো? নাইট্রিক অক্সাইড তৈরি হবে এবং এতে 180 কিলোজুল পরিমাণে তাপ শোষিত হবে। এটা ভুল হয়েছে, সঠিক করে দিচ্ছি। নাইট্রিক অক্সাইড যখন তৈরি হয় তখন 180 কিলোজুল পার মোল পরিমাণে তাপ শক্তি শোষিত হয়। বুঝতে পারছো? আবার যখন এই সালফার ডাই অক্সাইডকে অক্সিজেনের সাথে বিক্রিয়া করব, এটা কিন্তু আবার একটা তাপ উৎপাদী বিক্রিয়া, তাই না ভাইয়া? এই নেগেটিভ দ্বারা আমরা বুঝতেছি তাপ উৎপাদী, মাইনাস দ্বারা বোঝাচ্ছি কি? তাপ উৎপাদী বিক্রিয়া, আর প্লাস দ্বারা বোঝাচ্ছি তাপ হারী বিক্রিয়া। তো ঘটনাটা কেমন? ঘটনাটা হচ্ছে এরকম, দেখো, যে বিক্রিয়ায় বিক্রিয়কের চেয়ে উৎপাদের তাপ শক্তি কম, যে বিক্রিয়ায় বিক্রিয়কের চেয়ে উৎপাদের আভ্যন্তরীণ শক্তি উৎপাদের চেয়ে বিক্রিয়কের আভ্যন্তরীণ শক্তি বেশি, মানে একই কথা, তাদেরকে কিন্তু আমরা বলি তাপ উৎপাদী বিক্রিয়া, তাই না? এগুলো তোমরা ছোটবেলায় পড়ছো না? সপ্তম অধ্যায়ে, সপ্তম বা অষ্টম অধ্যায়ে পড়ছো। সেই জন্য আমি কিন্তু আর আহ এত বেশি সময় এক্ষেত্রে দিব না, তবে হ্যাঁ, আমি কিছু পরিমাণে হলেও বুঝাই দিব। দেখো ভাইয়ারা, মনোযোগ। তোমরা যখন আরহেনিয়াসের সমীকরণ পড়ছিলে, একটু মনে করে দেখো তো আরহেনিয়াসের সমীকরণটা। এই কার কার মনে আছে আরহেনিয়াসের সূত্র? এই বলো, কার মনে আছে? আরহেনিয়াসের সূত্র কার মনে আছে? গতিবিদ্যা অংশে পড়ছো, বিক্রিয়ার হারের উপরে তাপমাত্রার প্রভাব, তাপমাত্রা বাড়ালে বিক্রিয়ার হার বাড়ে, তাই না? আরহেনিয়াসের সমীকরণ পড়ছো না? পড়ছো। খেয়াল করে দেখবা, ধরে নাও এই হচ্ছে আমাদের বিক্রিয়কের শক্তি, এই হচ্ছে আমাদের বিক্রিয়কের শক্তি, এটাকে আমরা বলতেছি ইপি। ইপি, সরি, ইআর, রিঅ্যাকট্যান্টের শক্তি। ঠিক আছে? হ্যাঁ, এ ই টু দি পাওয়ার মাইনাস ইএ বাই আর টি। হ্যাঁ, মনে আছে। বিক্রিয়ার হার সমান এ ই টু দি পাওয়ার মাইনাস ই এ ডিভাইড বাই আর টি। আচ্ছা, এটা ছিল আরহেনিয়াসের সমীকরণ। হ্যাঁ, তোমাদের মনে আছে। খেয়াল করে দেখবা, আরহেনিয়াসের সমীকরণ অনুযায়ী আমরা দেখছিলাম যে কোন একটা বিক্রিয়কের যতটুকু শক্তি থাকে তার চেয়ে অল্প কিছু পরিমাণে বা অনেক বেশি পরিমাণে শক্তি সে শোষণ করে উপরে যায়, তারপরে আবারও নিচের দিকে নেমে আসে, তাই না? আমরা ধরে নিচ্ছি এই পরিমাণে শক্তি হচ্ছে উৎপাদের শক্তি, মানে হচ্ছে এনার্জি অফ দ্য প্রোডাক্ট। ভাইয়া মনোযোগ, এটা হচ্ছে বিক্রিয়ক মানে রিঅ্যাকট্যান্টের শক্তি, এটা হচ্ছে উৎপাদের শক্তি। খেয়াল করে দেখো, আমাদের রিঅ্যাকট্যান্টের শক্তি প্রোডাক্টের শক্তির চেয়ে বেশি। ধরো যে, আমি এটার কথাই বলি, এই কার্বন প্লাস অক্সিজেন, এই দুইটার শক্তি হচ্ছে, ধরে নিলাম 500 কিলোজুল। এই দুইটা বিক্রিয়া করে যে কার্বন ডাই অক্সাইড তৈরি করে, এর শক্তি হচ্ছে, ধরে নাও 200 কিলোজুল। সে ফর এক্সাম্পল, জাস্ট একটা এক্সাম্পল, বুঝছো ভাইয়া? আচ্ছা, আরহেনিয়াস। আচ্ছা, তো দেখো, বিক্রিয়কের শক্তি ছিল বেশি আর উৎপাদের শক্তি হচ্ছে কম। তাহলে যখন বিক্রিয়ক থেকে উৎপাদের দিকে যাবে, তাহলে এক্সট্রা যে 300 কিলোজুল তাপ আছে, ভাই সেই 300 কিলোজুল তাপের কি হবে? বলো দেখি, অ্যান্সারটা দাও দেখি। এই যে এক্সট্রা 300 কিলোজুল তাপ আছে, সেই এক্সট্রা 300 কিলোজুল তাপ কই যাবে? অ্যান্সার হচ্ছে ভাইয়া, এই যে এক্সট্রা 300 কিলোজুল তাপ, সেটা পরিবেশে, সেই 300 কিলোজুল তাপ
পরিবেশে বিমুক্ত হবে। পরিবেশে মুক্ত হবে, বুঝছো? অর্থাৎ পরিবেশে বের হয়ে যাবে, তাই না? পরিবেশে বের হয়ে যাবে। আচ্ছা, তার মানে চিন্তা করে দেখো, আমার সিস্টেমে যতটুকু পরিমাণে শক্তি শুরুতে ছিল, পরবর্তীতে সেই শক্তিটা কমে গেছে। তার মানে এই ক্ষেত্রে শক্তির যে পরিবর্তন, হিট শক্তি বা ডেল্টা এইচ, হিটের যে পরিবর্তন, এই পরিবর্তনটা কি পজিটিভ নাকি নেগেটিভ? আমাকে বলো ভাইয়া, এই পরিবর্তনটা কি পজিটিভ হয়েছে না নেগেটিভ হয়েছে? যেখানে কোনো কিছু কমে যায়, কমে যাওয়া কি পজিটিভ নাকি নেগেটিভ? ভাই অ্যান্সার হচ্ছে নেগেটিভ। ইয়েস। তার মানে তাপ উৎপাদী বিক্রিয়াতে আমরা বলতে পারি যে ডেল্টা এইচ এর মানটা কি হবে? নেগেটিভ হবে। অর্থাৎ আমার সিস্টেম থেকে তাপ শক্তি বের হয়ে গেছে। আগে আমার যে পরিমাণে শক্তি ছিল তার চেয়ে শক্তি কমে গেছে। এই কমে যাওয়াকেই নেগেটিভ দ্বারা প্রকাশ করা হয়। বুঝতে পারছো? তার মানে বিক্রিয়কের শক্তি উৎপাদের চেয়ে বেশি থাকবে, তাই এক্সট্রা শক্তিটুকু পরিবেশে বের হয়ে যাবে। বের হয়ে গেলে আমার শক্তি কমে যাবে। কমে যাওয়াকে বুঝাইতে নেগেটিভ ব্যবহার করা হয়। ক্লিয়ার? সেম ভাবে একটা তাপ হারি বিক্রিয়ার কথা বলি। দেখো ভাই, তাপ হারি, এই তাপ হারি বিক্রিয়ার ইংরেজিতে আমরা বলি এন্ডোথার্মিক রিঅ্যাকশন। এন্ডোথার্মিক, এন্ডোথার্মিক অর্থাৎ যে বিক্রিয়া করার জন্য এক্সট্রা করে তাপ দিতে হয়। দেখো ভাইয়া, যে বিক্রিয়া করার জন্য এক্সট্রা করে তাপ দিতে হয়, খুব মনোযোগ, ছোট্ট করে দেখাই দিচ্ছি, আমি খুব বেশি জায়গা নিচ্ছি না কিন্তু। দেখো, আমরা ধরে নিচ্ছি এই হচ্ছে আমাদের বিক্রিয়কের শক্তি, অর্থাৎ রিঅ্যাকট্যান্টের এনার্জি। রিঅ্যাকট্যান্টের এনার্জি, এটাকে আমরা হিট এনার্জি দিয়েও প্রকাশ করতে পারি। এইচ দ্বারা বোঝাই হিট বা এনথালপি। বুঝছো? না লেখা লাগবে না। এটা যখন তোমরা দেখবা, তোমরা যখন এই নোটটা ডাউনলোড করবা তখনই সবগুলা পাবা। বুঝছো? কারণ এখন লিখতে গেলে 5 ঘন্টা লাগবে আজকের লেকচারটা শেষ করতে। দেখো ভাইয়া, আর উৎপাদের শক্তি বেশি, এটা হচ্ছে আমাদের প্রোডাক্টের এনার্জি। তাহলে বিক্রিয়কের চেয়ে যদি উৎপাদের শক্তি বেশি হয় তাহলে কি হবে? তো বিক্রিয়া হবে না নরমালি। তো বিক্রিয়া হয়, কেন হয় জানো? তো এটা পরিবেশ থেকে তাপ শক্তি শোষণ করে, বা আমরা বাহির থেকে উল্টা তাপ দেই। ঘটনাটা এরকম হয়েছে, নাইট্রোজেন আর অক্সিজেন এই উভয়ের শক্তি হচ্ছে ধরো 100 কিলোজুল, কিন্তু এই দুইটা মিলে যে নাইট্রিক অ্যাসিড তৈরি করে, নাইট্রিক অক্সাইড তৈরি করে, এর শক্তি আবার 500 কিলোজুল। কি ভাইয়া, প্রবলেম হয়ে গেছে না? প্রবলেম হয়ে গেছে। কেন প্রবলেম হয়েছে? কারণ এই 100 জুল শক্তি, কিলোজুল শক্তি দিয়ে তো আসলে ওটা তৈরি হবে না। ওইটা তৈরি করার জন্য পরিবেশ থেকে এক্সট্রা করে তাপ তাকে দিতে হবে। বুঝছো? তাহলে কতটুকু তাপ দিতে হইলো? খুব মনোযোগ, যতটুকু পার্থক্য আছে, যে ডেল্টা এইচ পরিমাণে আছে, এই ডেল্টা এইচ পরিমাণে তাপ আমাকে দিতে হবে। তো যদি দিতে হয় তাহলে কি আমার তাপ বেড়ে গেল না? পরিবর্তনটা কি হয়েছে? পজিটিভ হয়ে গেছে না? তো এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি, দেখো পরিবর্তনটা নিচ থেকে উপরের দিকে যাচ্ছে। নিচ থেকে উপরের দিকে যাওয়া মানেই হচ্ছে এটা পজিটিভ। অর্থাৎ এই বিক্রিয়ার ক্ষেত্রে ডেল্টা এইচ এর ভ্যালুটা হবে 400 কিলোজুল। তার মানে বাহির থেকে বাহির থেকে এক্সট্রা করে 400 কিলোজুল পরিমাণে শক্তি কি করতে হবে? অ্যাড করতে হবে। এতে করে সিস্টেমের শক্তিটা বেড়ে যাবে। বেড়ে যাওয়া বুঝাইতেই এই পজিটিভ লেখা হয়ে থাকে। বুঝতে পারছো? হ্যাঁ, এই ক্ষেত্রে ডেল্টা এইচ এর মানটা পজিটিভ হবে। এই হচ্ছে তাপহারী এবং তাপ উৎপাদী বিক্রিয়ার যত কথাবার্তা। আচ্ছা, এবার আমরা চলে যাই। এবার তোমরা একটু হেডিং দাও, হেডিং গুলা দাও। হ্যাঁ, হেডিং গুলা দাও। কি কি টপিক পড়াচ্ছে অ্যাটলিস্ট হাতে লেখা থাকুক। এবার মনোযোগ, দেখো ভাইয়া, তাপ রাসায়নিক সূত্র। তাপ রাসায়নিক সূত্র মেইনলি আমরা এই দুইটা সূত্র নিয়ে আলোচনা করি। এই দুইটা সূত্র আমরা কোন কাজে লাগাই? প্রথম কথা হচ্ছে এই দুইটা সূত্র আমরা কোন কাজে ব্যবহার করি? বিক্রিয়া তাপ বা ডেল্টা এইচ নির্ণয় করতে ব্যবহার করি। ডেল্টা এইচ নির্ণয় করতে লিখে রাখো, অথবা পরেও লিখতে পারো, মানে ইটস আপ টু ইউ। আজকে তুমি লিখতে পারো, নাও লিখতে পারো, এটা তোমার তোমার উপরে নির্ভর করবে। কিন্তু পরে অবশ্যই আমি যখন এটা দিয়ে দিব, অ্যাপে যখন দিয়ে দিব, তখন অবশ্যই এখান থেকে দেখে তোমরা লিখবা। আচ্ছা, ডেল্টা এইচ নির্ণয় করতে এই দুটি সূত্র ব্যবহার করা হয়। তোমাদের মনে প্রশ্ন আসে না যে ভাইয়া আপনি কিভাবে কিভাবে ডেল্টা এইচ এর কথাটা বলে দিলেন? এই ডেল্টা এইচ এর শক্তিটা, এই ভ্যালুটা বের করার জন্যই আমরা এই দুইটা সূত্র ব্যবহার করি।
সূত্র ব্যবহার করা হয়। বুঝছো? এক হচ্ছে ভাইয়া ল্যাভোইসিয়ের সূত্র অথবা ল্যাভোইসিয়ে ল্যাপ্লাসের সূত্র, আর একটা হচ্ছে হেসের তাপ সমষ্টিকরণ সূত্র। তাহলে আমরা শুরুতে দেখবো যে ল্যাভোইসিয়ের সূত্রটা কি বলে। তোমরা আশা করি জানো অ্যান্টনি ভন ল্যাভোইসিয়ে তিনি একজন ফরাসি বিজ্ঞানী ছিলেন এবং ফরাসি বিপ্লবের সময় তাকে মাথা কেটে হত্যা করা হয়। বুঝছো? না, তাপ মুখস্থ করতে হবে না, কিছু কিছু মুখস্থ করতে হবে। বুঝতে পারছো? আচ্ছা, তার মাথা কেটে তাকে মেরে ফেলা হয়। কেন মেরে ফেলা হয়? কারণ তিনি একজন রাজ বিজ্ঞানী ছিলেন। বুঝছো? রাজার ইয়েতে তিনি কাজ করতেন, গবেষণা করতেন। তিনি খারাপ ছিলেন না। তো যাই হোক, তো রাজার সাথে যারা যারা রিলেটেড ছিল, রাজার সাথে যারা যারা রিলেটেড ছিল, ফ্রান্সের মানুষ তাদের সবাইকে মেরে ফেলছে। বুঝছো? রাজা চতুর্দশ নাকি ষোড়শ, ষোড়শ লুই, তিনি খুবই অত্যাচারী টাইপের ছিলেন। সাধারণ মানুষ আর এটা সহ্য করতে পারতেছিল না। যেমন আমাদের গত 15 বছর কি হয়েছে, একজন অত্যাচারী শাসক ছিল না, সাধারণ মানুষ তাকে বিতাড়িত করছে না। তো আমরা তো বাংলাদেশের মানুষ ভালো মানুষ, কিন্তু ফ্রান্সের তারা আবার এত ভালো ছিল না। চতুর্দশ লুইকে তার বউ বাচ্চা আত্মীয় স্বজন তার সাথে একটু ব্লাড রিলেটেড যাদের আছে সবাইরে তারা একদম শুলে চড়ায় মারছে, গিলোটিনে মাথা শিরচ্ছেদ করে মারছে। ইভেন এই মানুষটা যে এখানে কাজ করতো তার হয়ে, তিনি রসায়ন নিয়ে গবেষণা করতো, তাকে পর্যন্ত মারছে। অর্থাৎ স্বৈরাচারের কোনো কিছু তারা রাখবে না, সহজ কথা এরকম ছিল। কিছুদিন আগে তোমরা সিরিয়ার ঘটনা মনে হয় পড়ছো, যে সিরিয়ার যে বাশার আল আসাদ ছিল, আসাদও কিন্তু পলায় গেছে, তাই না, হাসিনার মতো। তো আসাদ আসাদ তাকে পাইলে তো পুরাই মেরে ফেলতো মানুষজন, মানে এত কষ্ট দিছে সাধারণ মানুষকে এই বাশার আল আসাদ। তো আসাদের বাবার যে কবর আছে না, ওই কবর সহকারে ভেঙে ফেলছে মানুষ, মানে এত রাগ আর ক্ষোভ ছিল। অ্যাকচুয়ালি ওদের কথা চিন্তা করলে মনে হয় যে আমরা অনেক ভালো। বুঝছো? আমরা অনেক ভালো মানুষ, আমরা এখনো তাদেরকে নিষিদ্ধ করি নাই, এখনো আমরা তাদেরকে মানে গণপিটুনি দিয়ে এখনো মারি নাই। এটাও করা উচিত না, দেশে একটা সরকার আছে, আমাদের জনগণের সরকার আছে, ইনশাল্লাহ আহ তারাই এর বিচার করবে, বেশ ভালো করে বিচার করবে। হ্যাঁ, তো আমরা এতটুকু ধৈর্য, মানে আমরা যদি চিন্তা করি, পৃথিবীর সবচেয়ে সভ্য জাতিগুলোর মধ্যে একটা আমরা, অ্যাটলিস্ট নিজেদেরকে আমরা কন্ট্রোল করতে পারি। বুঝছো? যদি অনেকে নানান টাইপের কথাবার্তা বলে, ইউরোপিয়ানরা আমেরিকানরা এত সভ্য, আমরা এখনো ওদের পর্যায়ে যেতে পারলাম না। অ্যাকচুয়ালি না, আমাদের যতটুকু দুঃখ সেটা হচ্ছে ভাই অভাব থেকে আসে। একটা মানুষের পেটে যখন খাবার থাকবে না, তার আচরণ কিছুটা উচ্ছৃঙ্খল হওয়া খুবই স্বাভাবিক। কিন্তু যদি ওই সমস্ত দেশের মতো কল্যাণকামী সরকার থাকতো, যদি বেকারের জন্য ভাতা থাকতো, কাজের ব্যবস্থা থাকতো, এই দেশটা একদম সোনার দেশ হয়ে যেত। বুঝছো? তো আমরা যেটা নিয়ে কথা বলতেছিলাম, হ্যাঁ, অ্যান্টনি ভন ল্যাভোইসিয়ে, তিনি ল্যাভোইসিয়ে অক্সিজেন না, তিনি হাইড্রোজেন আবিষ্কার করছিলেন। বুঝছো? হাইড্রোজেন না, হাইড্রোজেন তো ক্যাভেন্ডিশ আবিষ্কার করছে। তিনি নাইট্রোজেন আবিষ্কার করছিলেন, নাইট্রোজেন, এবং তিনি এর নাম দিয়েছিলেন অ্যাজোড। নাইট্রোজেনকে তিনি অ্যাজোড হিসেবে নামকরণ করছিলেন। বুঝছো? আচ্ছা, তাহলে এবার আমরা একটু সূত্রটা দেখি। লিখো, আমরা একটু সূত্রটা দেখি। কোন রাসায়নিক বিক্রিয়া সংগঠনের সময় যে পরিমাণে তাপের পরিবর্তন ঘটে, মনোযোগ, বিক্রিয়াটি বিপরীত দিকে সংগঠিত হওয়ার সময়, এই জিনিসটা একটু লিখতে হবে তোমাদের। কারণ কি জানো? কারণ এটা নতুন, এটা একদম তোমাদের নতুন। বিক্রিয়াটি বিপরীত দিকে সংঘটিত হওয়ার সময় একই পরিমাণে তাপের পরিবর্তন হবে, তবে চিহ্নটা উল্টে যাবে। ঠিক আছে? যেমন দেখো ভাইয়েরা, মনোযোগ, যেমন আমরা কি বলছিলাম, H প্লাস আর OH মাইনাস যখন যুক্ত হয়ে পানি তৈরি করে, তখন না এখান থেকে তাপ শক্তি নির্গত হয়। তখন কি হয় জানো? তাপ শক্তি নির্গত হয়, অর্থাৎ তাপ কমে যায়। 57.3 কিলোজুল পরিমাণে তাপ শক্তি নির্গত হয়। একই জিনিস যদি আমরা উল্টায় দিতাম, যেমন ধরো পানিটাকে এবার আমরা ভাঙবো, এই পানিটাকে ভেঙে দিব, পানিটাকে ভেঙে H প্লাস আর OH মাইনাস তৈরি করব, তখন এই বন্ধন ভাঙার জন্য আমাদের শক্তি দেওয়া লাগতো। বুঝতে পারছো আয়মান? তখন এই বন্ধন ভাঙার জন্য আমাদের কি করা লাগতো? শক্তি দেওয়া লাগতো। তখন এটা কি হয়ে যাবে? শক্তি দেওয়ার জন্য এটা পজিটিভ হয়ে যাবে, 57.3। এটাই হচ্ছে ল্যাভোইসিয়ে ল্যাপ্লাসের সূত্র। তো লিখে ফেলো। হ্যাঁ, নতুন পোর্শনটুকু আমি বলবো, একটু লিখো। হ্যাঁ, আর এর আগে যা পড়াইছি এগুলো আগের পড়া ছিল। তো মনোযোগ, এই বন্ধন ভাঙতে শক্তি দিতে হয়,
আর বন্ধন যখন তৈরি হয় তখন শক্তি নির্গত হয়। তাই লিখে ফেলো বন্ধন তৈরি হলে অর্থাৎ বন্ড ফরমেশন, বন্ড যদি ফরমেশন হয় তাহলে কি হবে? তখন শক্তি নির্গত হবে। আর বন্ধন ভাঙতে শক্তি প্রয়োজন হবে, শক্তি শোষিত হবে। খুবই ইম্পর্টেন্ট দুইটা কথা। তুমি যদি কোনো কিছু ভাঙতে চাও তোমাকে কি করতে হবে? শক্তি দিতে হবে, বুঝছো? না, ডেল্টা এইচ এর আগে না ভাইয়া, ভ্যালুটার আগে দিতে হবে। নেগেটিভ চিহ্নটা যে মানটা লিখছো মানের আগে। এই ডেল্টা এইচ হচ্ছে একটা নেগেটিভ ভ্যালু, এটা তুমি ডানে বোঝাচ্ছ। আশা করি লেখা শেষ। জুল এবং ক্যালোরির মধ্যে সম্পর্ক বুঝো না? আচ্ছা, বুঝে যাবা। জুল এবং ক্যালোরির মধ্যে সম্পর্কটা খুব সহজ। তোমরা ইয়ে পড়ছো মনে হয়, জুলের সূত্রটাই পড়ছো যে 1 ক্যালোরি সমান 4.16 জুল, আবার 1 জুল 0.24 ক্যালোরি। বুঝছো? জুলের একটা কনস্ট্যান্ট ছিল না, 4.16 জুল পার ক্যালোরি। আচ্ছা, এই ক্লাসরুমটাতে একটু লাইটিং এর সমস্যা আছে, তো তোমরা এটা সহ্য করে নাও ভাইয়েরা, পড়ায় মনোযোগ দাও। হ্যাঁ, লেখা ডান। এবার দেখো উদাহরণ, নতুন করে আর উদাহরণ লিখতে হবে না। কপারের সাথে অক্সিজেনের বিক্রিয়া করলে এই পরিমাণে তাপশক্তি নির্গত হইতো। যখন আমরা এটাকে আবার ভাঙছি তখন ঠিক উল্টা পরিমাণে আবার তাপশক্তি শোষিত হয়ে যাচ্ছে, বুঝছো? আচ্ছা, তাইলে এই প্রশ্নের অ্যান্সার আমাকে বলে দাও, ঝটপট করে বলে দাও। এই প্রশ্নের অ্যান্সারটা কি হবে? টপ করে বলে দাও প্রত্যেকে। 4.2 আর 4.18 কাছাকাছি না? এই 18টাকেই 20 বানায় ম্যাথ করছো। সেরা তৌফিক, সেজুতি, ভুল ভুল করছো কিন্তু। এই ভুল হইছে, এই ভুল হইছে। এই দুইটা বিক্রিয়া কি সেম? কিছুটা উল্টে গেছে না? দেখো ভাইয়া, বিক্রিয়া উল্টাইছে আমি মানলাম। এই যে পানি ভেঙে হাইড্রোজেন আর হাফ মোল অক্সিজেন তৈরি হইলো। ভাইয়ারা এটার জন্য হচ্ছে গিয়ে প্লাস 285.85 কিলো জুল। এখানে আবার কি করা হয়েছে? 2 দ্বারা গুণ করা হয়েছে না? এই 2 দ্বারা গুণ করা হয়েছে না? 2 দ্বারা যদি গুণ করা হয় তাহলে তো এই ভ্যালুটাও 2 দ্বারা গুণ হয়ে যাবে। দেখো আগের বিক্রিয়াতে হাফ ছিল আর এখানে কিন্তু 2 আছে, তার মানে এই বিক্রিয়ার ডেল্টা এইচ সমান হচ্ছে 2 ইন্টু ডেল্টা এইচ 1। সমস্যা নাই, এটা যেহেতু প্রথম প্র্যাকটিস, ভুল হওয়াটা স্বাভাবিক। কি করতে হবে যে 2 দ্বারা গুণ করা হয়েছিল, হ্যাঁ 2 ইন্টু ডেল্টা এইচ হবে, তাইলে 285 কে গুণ করলে কত হবে? 285.5 ইন্টু 2, 571। আচ্ছা 85 তো 85, তাহলে 500 কত হয়? 571.57 এত কিলো জুল। তাই না? পারা যাবে না? অনেক সহজ। হ্যাঁ, তারপরে তারপরে দেখো ভাইরা, তারপরে দেখো তাপ রাসায়নিক সমীকরণ লেখার নিয়ম। তাপ রাসায়নিক সমীকরণ লেখার জন্য মনোযোগ, লিখতে হবে না এটা, প্রত্যেকটা পদার্থের পাশে তার ভৌত অবস্থা লিখতে হবে। প্রত্যেকটা পদার্থের পাশে তার ভৌত অবস্থা লিখতে হবে, বুঝছো? না ভাইয়া, এটা যেহেতু নেগেটিভ ছিল, বিক্রিয়া উল্টাই দিলে দেখো, এই ওয়েট 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 এক্ষেত্রে তো আমরা জাস্ট ইয়ে করছি, এই ইয়ে তো উল্টাই নেই, এই উল্টাই নেই তো, আয় হায়, এটা তো আমরা উল্টাই নেই, দেখো তো।
আমরা কি উল্টাইছি? আরে আমি দেখছো আমি নিজেই ভুল করে বসছি। অ্যাকচুয়ালি একটু মনোযোগ দিয়ে দেখতে হয়। আমি কিন্তু বিক্রিয়াটা উল্টাই নেই। তো বিক্রিয়া যদি না উল্টাই তাহলে এটা নেগেটিভই থেকে যাবে। এটা ভাইয়া নেগেটিভ থেকে যাবে। বুঝছো? ২ দ্বারা গুণ করা হয়েছে, এটা জাস্ট প্র্যাকটিসের জন্য রাখা হয়েছিল। যাই হোক, এটা মাই ব্যাড, আমি ভুল করছি। হ্যাঁ, নেগেটিভ হবে। নেগেটিভ হবে। আর যদি উল্টায় দিতাম তাইলে এটা পজিটিভ হইতো। বুঝছো না? এই প্র্যাকটিসটা হয়ে গেছে না? হয়ে গেছে। আচ্ছা, তারপরে আমরা সামনের দিকে আগাই। দেখো ভাইয়া, তাপ রাসায়নিক সমীকরণ লেখার জন্য ভৌত অবস্থা পাশাপাশি লিখতে হবে এবং সেই সাথে সমতা করা থাকতে হবে। সমতাকৃত হতে হবে। তাপ রাসায়নিক সমীকরণ লেখার জন্য অবশ্যই ভৌত অবস্থা লেখা থাকতে হবে, প্লাস সমতাও থাকতে হবে। বুঝতে পারছো? আচ্ছা, আর যদি এটা জলীয় দ্রবণ হয় তাহলে অ্যাকুয়াস লিখতে হবে। অ্যাকুয়াস, অ্যাকুয়াস, AQ, অ্যাকুয়াস লিখতে হবে। ঠিক আছে? যদি জলীয় দ্রবণ হয় তাহলে অ্যাকুয়াস ব্যবহার করতে হবে। এটা তোমরা সবাই জানো আশা করি। আচ্ছা, তাইলে কয়েকটা তাপ রাসায়নিক সমীকরণ দেখো দেখি। মনোযোগ, খুব মনোযোগ। একটু আগে আমরা এটা দেখছিলাম যে যখন কার্বন থেকে কার্বন ডাই অক্সাইড তৈরি হয় তখন 393 কিলোজুল তাপ কি হয়? নির্গত হয়, তাই না ভাইয়া? নির্গত হয়। আচ্ছা, জয় হোসেন বললো যে ভাই আমরা কিভাবে বুঝবো কোনটার ভৌত অবস্থা কেমন? এটা লেখাই থাকবে। এটা তোমাদের কষ্ট করে বুঝতে হবে না, এটা লেখাই থাকবে। দেখো লেখাই আছে, সবকিছু লেখা আছে। আচ্ছা, দেখো তোমরা যদি ডেল্টা এইচ দিয়ে লিখতে চাও তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে, তখন ডেল্টা এইচ এর পাশে নেগেটিভ হবে। আর যদি তোমরা এই তাপটা বিক্রিয়ার সাথেই লিখতে চাও তাহলে কিন্তু এটা যোগ হয়ে যাবে। ঘটনাটা কিরকম? ঘটনাটা হচ্ছে এরকম, এই দুইটা মিলে যতটুকু শক্তি আছে, এই দুইটা মিলে ততটুকু শক্তি থাকবে। বুঝতে পারছো? শক্তি বাম পাশে আর ডান পাশে সমান হবে। তার মানে শক্তির ক্ষেত্রে কি হবে? বাম পক্ষ সমান ডান পক্ষ। মানে সহজ কথায় শক্তির নিত্যতা সূত্র। শক্তির নিত্যতা সূত্র। বলো এটা বুঝছো কিনা? দেখো, এই দুইটা মিলে যতটুকু শক্তি, কার্বন ডাই অক্সাইডের শক্তি যেহেতু কম ছিল তাই এক্সট্রা শক্তিটুকু আমরা প্লাস দিয়ে বুঝাই দিছি, তাই না? এসএসসি তে ছিল। আচ্ছা, আর যদি আমরা ডেল্টা এইচ লিখতে চাই তাহলে আমরা আলাদা করে লিখবো, আলাদা করে দিয়ে দিব। বুঝছো? এটা কিন্তু আসলে শক্তির নিত্যতা সূত্রের উদাহরণ ছিল। আর এটা আমরা জানি, এটার ক্ষেত্রে কি হয়েছে? তাপ হারি। অর্থাৎ এই ক্ষেত্রে কিছু পরিমাণে তাপ মাইনাস হয়ে গেছিল। আর তুমি যদি ডেল্টা এইচ আলাদা করে লিখতে চাও তাহলে আলাদা করে প্লাস হবে, এই আর কি। ইয়েস, একদম ক্লিয়ার, তোমাদের সবার একদম ক্লিয়ার। তাহলে এগুলার না লিখি। এবার আমরা চলে যাব হেসের তাপ সমষ্টিকরণ সূত্র। সবাই লিখো, হেসের তাপ সমষ্টিকরণ সূত্র। হেসের তাপ সমষ্টিকরণ সূত্র। ডেল্টা এইচ সবগুলার মুখস্থ করতে হবে না, অল্প কয়েকটা মুখস্থ করলেই হবে। আচ্ছা, নরসিংদী সরকারি কলেজ থেকে না? ভাইয়া কিছুই পারি না, আজকে প্রথম ক্লাস তোমার? আয় হায়, অলরেডি আগে কতগুলা ক্লাস হয়ে গেছে। ভাই সমস্যা নেই, আজকের ক্লাসটা তুমি দেখো, প্লাস প্রিভিয়াস ক্লাসগুলোও একটু সময় করে দেখে ফেলো। বুঝছো? প্রিভিয়াস ক্লাসগুলোও একটু সময় করে দেখে ফেলো। আচ্ছা তারিকুল, দোয়া রইল রে ভাইয়া, পড়তে হবে। আচ্ছা, এদের নামগুলো এমন কেন? ওদের বাবা মা একটু কেমন টাইপের যেন ছিল, নাম রাখতে পারতো কলিমুদ্দি, সলিমুদ্দি রাখতে পারতো। এই যে কি যেন, করিম, রহিম, কত সুন্দর হইতো। আচ্ছা, লিখছো? টপিকের নাম লিখছো? হেসের তাপ সমষ্টিকরণ সূত্র। আমি শুরুতে এটা পড়বো। দেখো, যদি কোনো রাসায়নিক বিক্রিয়ার প্রাথমিক এবং শেষ অবস্থা একই থাকে তবে সে বিক্রিয়া যত ধাপেই সংঘটিত হোক না কেন প্রতি ক্ষেত্রে বিক্রিয়ার এনথালপির মোট পরিবর্তন একই থাকবে। অনেক সহজ না ভাই? এটা অনেক সহজ, কিন্তু তোমরা কেউই বুঝো নাই। আমি বুঝাচ্ছি। ধরো এখানে আমি একজনকে ধরি, আর ধরেন আমাদের বিখ্যাত সেই ডক্টর আকাশ একদিন আচ্ছা, ওকে নিয়ে অনেক কাহিনী অলরেডি টিচার্স রুমে রটে গেছে, স্পেশালি আমাদের সৌরভ সাহা দাদা, তার উপরে একটু স্পেশাল ভাবে তাকে নাকি ট্রিটমেন্ট করে ক্লাসে। আচ্ছা, ডক্টর আকাশ, ঠিক আছে?
তো এই ছেলেটা কই যাবে জানো? এই ছেলেটা ঢাকার ফার্মগেট থেকে মনোযোগ, ঢাকার ফার্মগেট থেকে, বা তোমরা যে কোনো একজনও হইতে পারো, তুমি চাচ্ছ এই ফার্মগেট থেকে উত্তরা যেতে। খুব মনোযোগ, ফার্মগেট থেকে তুমি উত্তরায় যেতে চাও, ঠিক আছে? এখন তুমি প্রথমে কি করলা জানো? তুমি প্রথমে যেটা করলা, এই ফার্মগেট থেকে গেলা হচ্ছে মহাখালী, বাসে করে, হ্যাঁ, মহাখালী। এই মহাখালী থেকে গেছো হচ্ছে, মহাখালী থেকে গেছো বনানী, না একটু এয়ারপোর্ট, এয়ারপোর্ট, এই এয়ারপোর্ট থেকে পরে উত্তরায় গেলা, ঠিক আছে? দেখা গেল ফার্মগেট থেকে মহাখালী যেতে তোমার সময় লাগলো, সরি, টাকা খরচ হইল কত? 20 টাকা, বুঝছো? মহাখালী থেকে এয়ারপোর্ট যেতে তোমার খরচ হলো 30 টাকা, আর এয়ারপোর্ট থেকে উত্তরা যেতে তোমার আরো খরচ হইল 30 টাকা। তাহলে টোটাল কত খরচ হইল? দেখো, 20 আর 30, 50, আর 30 হচ্ছে 80 টাকা, বুঝছো? আচ্ছা, এবার তুমি কি করলে জানো? এত কিছু না করে একবারে মেট্রো রেলে উঠে গেলা। তো ফার্মগেট থেকে উত্তরা চলে গেলা একবারে মেট্রোতে, ওইখানেও ভাড়া 80 টাকা। তাহলে ঘটনা কি হইল? ঘটনা হইল তুমি যদি ডিরেক্ট এইখান থেকে এখানে যেতে চাও, যতটুকু খরচ হবে, তুমি যদি ভেঙে ভেঙে বিভিন্ন ধাপে ধাপে যাও, তাও তোমার 80 টাকাই খরচ হবে, বুঝছো? বিক্রিয়ার ক্ষেত্রেও সেম। ধরো যে তুমি এ বিক্রিয়ক থেকে বি বিক্রিয়ক তৈরি করবা, ধরে নাও তুমি এ থেকে বি তৈরি করবা। তো এ থেকে বি তৈরি করতে তোমার যতটুকু তাপ শক্তির পরিবর্তন হবে, মনোযোগ, এ থেকে বিতে যেতে যতটুকু তাপ শক্তির পরিবর্তন হবে, তুমি যদি শুরুতে এই এ থেকে সিতে যাও, সি থেকে ডিতে যাও, ডি থেকে যদি বিতে যাও, তাহলে তাদের যে সমষ্টি, তাদের যে তাপের সমষ্টি, সেটা একই হবে। তাহলে তাহলে আমরা লিখে দিই ডেল্টা এইচ এসি, এটা হয়ে যাবে ডেল্টা এইচ সিডি, আর এটা হবে ডেল্টা এইচ ডিবি। তাহলে হেসের সূত্রানুসারে আমরা লিখতে পারবো, লিখো ভাইয়া, সুন্দর করে লিখো। হেসের তাপ সমষ্টিকরণ সূত্রানুসারে আমরা লিখতে পারবো ডেল্টা এইচ এবি সমান ডেল্টা এইচ এসি প্লাস ডেল্টা এইচ সিডি প্লাস ডেল্টা এইচ এসি সিডি, তারপর হচ্ছে ডিবি। এই বলেন, বুঝতে পারলেন কিনা? আপনারা বুঝতে পারলেন কিনা আমাকে একটু বলেন। এই সেই বিখ্যাত লাইন, এই যে এটাই হচ্ছে হেসের তাপ সমষ্টিকরণ সূত্র। ইয়েস, একদমই ক্লিয়ার। তাহলে তোমরা সবাই লিখো, লেখা শেষ হলে ডান লিখো। 100% ক্লিয়ার। ইয়েস, আদি এবং শেষ অবস্থা একই থাকতে হবে। টাইম ম্যানেজমেন্ট নিয়ে বলবো, তোমাদের ডোপামিনটা ডিটক্স করতে হবে, তখন দেখবা যে টাইম ম্যানেজমেন্ট অটোমেটিক হয়ে যাবে। দেখা যায় আমরা ডোপামিনের পেছনে এত পরিমাণ ছোটাছুটি করি, আমাদের আর কোনো হুঁশ জ্ঞান থাকে না। ধর আমরা খাইতে বসলে ফোন টিপতেছি, পড়তে বসলে ফোন টিপতেছি, ঘুমাইতে যাব তখন আবার ফোন টিপতেছি। এটা কেন? এটা কেন জানো? কারণ আমরা জানি কোনো কিছু আনন্দের কিছু করতে গেলে ডোপামিন নামে একটা নিউরোট্রান্সমিটার রিলিজ হয় আমাদের ব্রেন থেকে।
ডোপামিন নামে একটা নিউরোট্রান্সমিটার আছে আমাদের ব্রেনের যে তোমার সেল বডি আছে, নিউরনের সেল বডি আছে না, তোমরা জানো তো নিউরনের দুইটা অংশ থাকে, একটা হচ্ছে ভাইয়া সেল বডি, আর একটা হচ্ছে তোমার এক্সন, তাই না? এক্সন ডেনড্রন অনেক কিছু আছে। তো এই সেল বডি থেকে এক ধরনের হরমোন জাতীয় পদার্থ নিউরোট্রান্সমিটার রিলিজ হয় যার নাম হচ্ছে ডোপামিন। তো ডোপামিন যখন রিলিজ হয় তখন আমাদের ভালো লাগে। যেমন ধরো আমি তোমাকে একটু প্রশংসা করলাম, ধরো যে আমি তোমাকে কোনো কিছু দিয়ে পুরস্কৃত করলাম, তুমি পরীক্ষায় ভালো করলা, তখন তোমার যেটা ভালো লাগা কাজ করে, তখনই অ্যাকচুয়ালি ডোপামিনটা রিলিজ হয়। বুঝছো? আচ্ছা, তো আমরা কি করতে চাই জানো? আমরা এই ডোপামিনটা বারবার পেতে চাই। সেই জন্যই কিন্তু আমরা পরিশ্রম করতেছি, কষ্ট করতেছি, তাই না? আমরা লাইফে কিছু একটা পেতে চাচ্ছি। এখন হ্যাঁ, আসলে খুব তাড়াতাড়ি সময় চলে যাচ্ছে। তো আমরা আমরা যেটা করি, তো আমরা এটা ইনস্ট্যান্ট পাইতে চাই। এবং ইনস্ট্যান্ট পাওয়ার জন্য মানুষজন গবেষণা করে দেখছে, যখন আমরা নানান ধরনের মুভি, পিকচার, তারপরে তোমার পোস্ট তোমাদেরকে দেখানো হবে, তখন না, বা আমাদেরকে দেখানো হবে, তখন আমাদের প্রচুর পরিমাণে ডোপামিন ক্ষরণ হয়। তো এত পরিমাণে ডোপামিন ক্ষরণ হতে শুরু করে আমরা না এর প্রতি অ্যাডিক্টেড হয়ে যাই। তখন আমরা আমাদের জন্য নির্ধারিত কাজগুলো আর করতে ইচ্ছা করে না। আমাদের জন্য নির্ধারিত যে কাজগুলো আছে সেগুলো আর করতে ইচ্ছা করে না। যেটা থেকে বেশি ডোপামিন রিলিজ হয় আমরা সেটা থেকেই করতে চাই। মানে সেই কাজগুলোই আমরা করতে চাই বারবার। সেজন্য আমরা ফোন টিপি। তো তুমি যদি টাইম ম্যানেজমেন্ট করতে চাও, তোমাকে ডোপামিন থেকে মুক্ত থাকতে হবে। ডোপামিন ডিটক্স করতে হবে। তুমি একদম প্রয়োজন ছাড়া, একদম প্রয়োজন ছাড়া, এই যে ক্লাসরুমে আছো, ক্লাসরুম ছাড়া অথবা যখন তুমি কোনো একটা পড়া পড়তেছো, এই সময়টুকু ছাড়া ফোন আর ধরবাই না। তুমি খাইতে বসলে ফোন টিপবা না। পরিবারের মানুষের সাথে কথা বলবা। ঘুমাইতে যাওয়ার আগে ১ ঘন্টা আগে ফোন রেখে দিবা, ফোন রাখবা না। ঘুম থেকে উঠে ফোন নিবা না। যখন পড়তে বসবা, আ বা বইয়ের পড়ার পাশাপাশি যখন তুমি হোমওয়ার্ক সাবমিট করবা বা কিছু একটা করবা, তখন শুধু প্রয়োজনের তাগিদে আদার্স যতগুলো অ্যাপ আছে তাদের নোটিফিকেশন বন্ধ করে দিয়ে তখন তোমাকে পড়তে বসতে হবে। তো এইভাবে যখন তুমি ট্রাই করতে থাকবা, তখন না দেখবা যে সময় খুব ভালো তোমার কাজে লাগতেছে। সময় আর দৌড়ে চলে যাচ্ছে না। আর আরেকটা বিষয়, তুমি যখন ভোরবেলা ঘুম থেকে উঠবা, ধরো যে তুমি ৬ টায় উঠবা। আজকে আমি কয়টায় উঠছি? ৬:৩০ টায় উঠছি। তো তুমি যখন ভোরবেলায় ঘুম থেকে উঠবা, তখন দেখবা যে তোমার অনেক টাইম আছে। তোমার দিনটা অনেক বেশি ইফেক্টিভ, ফ্রুটফুল লাগতেছে। কারণ তুমি অনেক কাজ করে ফেলতে পারতেছো। আর যে মানুষটা ১০ টায় ঘুম থেকে উঠবে, তার জন্য চুটকি মেরে দেখবা যে দিনটা শেষ। এবং রাত্রেবেলা আবার কোনো কিছু করতে ইচ্ছা করবে না। দিনটা এমনিতেই হেলায় ফেলায় শেষ হয়ে যাবে। ঠিক আছে? তো এইভাবে তোমাদেরকে ডোপামিন এক্সেসিভ রিলিজ থেকে মুক্ত থাকতে হবে। কারণ এত ডোপামিন রিলিজ হওয়ার কারণে যখন পরবর্তীতে কোনো ভালো লাগার কাজগুলো আসে, তখন না ওইখান থেকে অত বেশি ভালো ভালো লাগে না। কারণ ধরো তুমি একটা জিনিস সারাদিন তোমাকে কেউ একজন ডেইলি পুরস্কার দিতেই আছে, দিতেই আছে, দিতেই আছে। অথবা ধরো যে তোমাকে ডেইলি কেউ আদর করতেই আছে, করতেই আছে, করতেই আছে। একসময় না এটা আর ভাল লাগবে না। বুঝছো? কারণ যে জিনিসটা তুমি বারবার করে পাচ্ছ, এটার প্রতি আর আবেদন থাকে না। তো এটা থেকে একটু বাঁচতে হবে। আচ্ছা, গেল। তাপ সমষ্টিকরণ সূত্র এ তো বলে ফেললাম। আহ পদ্ধতি ১, পদ্ধতি ২ আমরা এইসব না করে একবার একটা ম্যাথে চলে যাব এখন। প্র্যাকটিস প্রবলেম। এই যে লিখো। শুরুতে ম্যাথ লিখবা, তারপরে সলভ করবা। লিখো। এটা লিখো। প্রত্যেকে তোমরা লিখো। কোন কালারটা নেওয়া যায়? এটা নাকি এটা? লেখা শেষ হলে আমাকে জানাও। কোশ্চেন নাম্বার 1, নিচের তথ্যগুলো ব্যবহার করে গ্রাফাইটকে হীরকে রূপান্তরিত করতে তাপের পরিমাণ গণনা করো। তার মানে তোমাদের কাছ থেকে জানতে চাওয়া হয়েছে এই গ্রাফাইটটাকে, আচ্ছা আমি প্রশ্নটা আরেকটু বামে লিখে দিই। এই যে গ্রাফাইট, কার্বনের একটা উপভেদ। এই গ্রাফাইট থেকে যখন হীরক তৈরি হয়, এটা আমরা দিয়ে রাখতেছি ডেল্টা 1, এটা হচ্ছে ডেল্টা H2। এটার তাপ শক্তির পরিবর্তনটা খুঁজে বের করতে হবে। এটার তাপ শক্তির পরিবর্তনটা খুঁজে বের করতে
হবে। নুরউদ্দিন বলল যে 1.9 কিলো জুল পার মোল। আচ্ছা, আমরা দেখি কতটুকু হয়। লেখা লেখা হইল? লেখা হইলে আমাকে জানাও। হ্যাঁ, তোমার নেট প্রবলেম। অ্যাকচুয়ালি শিখতে কোনো নেটের প্রবলেম হয় না। শিখর অ্যাপটা হচ্ছে ওয়ার্ল্ড ক্লাস লেভেলের অ্যাপ। এটাতে কোনো ল্যাগ ট্যাগও কখনো হয় না। যদি হয় তাহলে রিফ্রেশ দিয়ে আসতে পারো, ফোনটা রিস্টার্ট দিতে পারো অথবা ইন্টারনেট কানেকশনটা একটু চেক করতে পারো। হ্যাঁ, লেখা ডান। লেখা ডান। ওকে। তো এই সমস্ত ম্যাথ করার জন্য তোমার প্রতিস্থাপন পদ্ধতি, সমীকরণ সমাধান করার প্রতিস্থাপন পদ্ধতি তোমার ভালো জানা থাকতে হবে। এই তোমাদের ছোটবেলায় পড়ানো হয়েছে না? সমীকরণ সমাধান করার প্রতিস্থাপন পদ্ধতি, অপনয়ন পদ্ধতি, বজ্রগুণন পদ্ধতি। মনে আছে? সমীকরণ সমাধান করার এই 3টা পদ্ধতি: প্রতিস্থাপন, অপনয়ন, বজ্রগুণন। তো এই সমস্ত এই হেসের সূত্রের ম্যাথ করার জন্য তোমার প্রতিস্থাপন পদ্ধতি সম্পর্কে ভালো ধারণা থাকা লাগবে। তাহলে দেখবা যে কি ইজিলি ম্যাথটা হয়ে যায়। বুঝছো? আচ্ছা, মাশাআল্লাহ। তাইলে তোমার কাজ হচ্ছে প্রথম সমীকরণটাকে 1 নং সমীকরণ দেওয়া, দ্বিতীয় সমীকরণটাকে 2 নং সমীকরণ দেওয়া। লেখো ধরি। প্রথমটা হচ্ছে 1 নং সমীকরণ, দ্বিতীয়টা হচ্ছে 2 নং সমীকরণ। লিখছো? এবার মনোযোগ। তোমাকে দেখতে হবে প্রদত্ত সমীকরণ দুইটাতে যে দুইটা জিনিসকে চাওয়া হয়েছে তারা কোথায় আছে। আমি আবারও বলতেছি, প্রদত্ত সমীকরণ দুইটাতে যাদের তথ্য বের করতে বলা হয়েছে তারা কোথায় আছে। মনোযোগ, গ্রাফাইট বাম পাশে ছিল। আমাদের প্রদত্ত যেটা বের করতে হবে, নির্ণয় যেটা, ওটার মধ্যে গ্রাফাইট বাম পাশেই আছে। দেখো, এটা বাম পাশে ছিল, এটা বাম পাশেই আছে। আবার তাকাও, হীরক, এটা ছিল বাম পাশে শুরুতে, কিন্তু নির্ণয় সমীকরণের মধ্যে হীরকটা আছে ডান পাশে। হীরকটা আছে ডান পাশে। তাহলে ডান পাশে রাখা মানেই হচ্ছে এই বিক্রিয়াটাকে উল্টায় দেওয়া। ডান পাশে রাখার মানেই হচ্ছে কি ভাইয়া? বিক্রিয়াটাকে উল্টায় দেওয়া। তার মানে বিক্রিয়া উল্টানো মানেই হচ্ছে আমরা নেগেটিভ করে ফেলি। বুঝছো? মাইনাস করে ফেলি। তাহলে ঘটনাটা এরকম দাঁড়াচ্ছে, যেটা বাম পাশে আছে তাকে আমরা প্লাস রাখবো। দেখো, বাম আর বাম সেম, তার আগে আমরা প্লাস রাখবো। বাম আর ডান উল্টে গেছে, তাকে আমরা মাইনাস করে দিব। তাহলে তোমরা এইভাবে লিখবা, 1 নং মাইনাস 2 নং। এই কাজটা করে পাই। আমি আরো অনেকগুলা প্র্যাকটিস করাবো। এটা যদি কারোর 2-1 জনের বুঝতে প্রবলেমও হয় তাও সমস্যা নাই, আমি 1000 বার প্র্যাকটিস করাবো। দেখো ভাইয়া, তাইলে আমরা কি কাজ করলাম? সি গ্রাফাইট, এটার সাথে ছিল অক্সিজেন, তাই কিনা? এটা থেকে আমরা বিয়োগ করলাম কাকে? সি হীরককে। মানে হচ্ছে হীরককে আমরা বিয়োগ করলাম, সেই সাথে ওইটার যে অক্সিজেন ছিল 1 মোল অক্সিজেন, ওইটাও কিন্তু বিয়োগ হয়ে গেল। আর আলটিমেটলি ডান পাশে দেখো, কার্বন ডাই অক্সাইড মাইনাস কার্বন ডাই অক্সাইড। আর এই কাজটা যখন হইলো তখন তোমাকে কি করতে হবে? এই বিক্রিয়ায় যে ডেল্টা এইচ আছে এটাকেও বিয়োগ করে দিতে হবে। অর্থাৎ 1 নং থেকে আমরা 2 নংকে বিয়োগ করছি। 1 নং থেকে আমরা কি করলাম? 2 নংকে বিয়োগ করলাম, তাই না? এইবার মনোযোগ, এই অক্সিজেন আর এই অক্সিজেন কাটাকাটি গেল, এই কার্বন ডাই অক্সাইড কাটাকাটি গেল। আর এই যে সমীকরণের বাম পাশে হীরক ছিল, এটা ডান পাশে যেয়ে প্লাস হয়ে যাবে। বাম পাশে যেটা ছিল সেটা ডান পাশে যেয়ে প্লাস হয়ে যাবে। তার মানে এই যে সি গ্রাফাইট থেকে তৈরি হলো হীরক, এবং এর জন্য ডেল্টা এইচটা হয়ে থাকবে তোমার H1 মাইনাস H2, H1 মাইনাস H2। এবার আমরা বিয়োগ করব। ভাইয়া, H1 এর মান ছিল মাইনাস 393.4, আর মাইনাসে মাইনাসে হয়ে যাবে এটা প্লাস, প্লাস 395.3।
অ্যান্সার হয়ে যাচ্ছে +1.9 কিলোজুল। হ্যাঁ, দু একজন মাইনাস দিছিল, আবার কিন্তু বাকিরা সবাই প্লাস দিছো। তাহলে এটার ক্ষেত্রে আমাদের ডেল্টা এইচ এর ভ্যালুটা হয়ে গেল +1.9 কিলোজুল পার মোল। লিখে ফেলো সবাই। প্রত্যেকে তোমরা লিখে ফেলো। আচ্ছা, আমি লেখার সময় ভৌত অবস্থা উল্লেখ করিনি, তোমরা উল্লেখ করে ফেলো। হ্যাঁ, আমি একটু তাড়াহুড়া করছি। তাড়াহুড়া মানে হচ্ছে আমি আমার মতো লিখে ফেলছি আর কি। পরীক্ষায় তোমরা ভৌত অবস্থা উল্লেখ করবা। ভৌত অবস্থাটাও অবশ্যই উল্লেখ করতে হবে। হ্যাঁ, ডান। এরপরের ম্যাথে আমরা যাচ্ছি। এটা রম্বিক থেকে মনোক্লোনিক সালফারে রূপান্তর করতে হবে। রম্বিক সালফারের পলিমরফিজম একরকম, মনোক্লিনিকের আরেক রকম। তো এটা তোমরা নিজেরাই করে ফেলবা। রম্বিক থেকে মনোক্লিনিক তো বুঝতেই পারতেছো ভাই, এটা থেকে এটা বাদ দিতে হবে। তার মানে 1 পয়েন্ট সামথিং হবে এটা। আচ্ছা, তো এরপরে আমি আরেকটা ম্যাথ নিজে থেকেই দিব। লিখো, সবাই লিখো। কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3 সেটা হচ্ছে নাইট্রোজেন প্লাস 3টা হাইড্রোজেন মিলে তৈরি করে হচ্ছে 2টা অ্যামোনিয়া। তার ডেল্টা এইচ এর মান আমি ধরে নিচ্ছি এক্স কিলোজুল পার মোল। তারপর নাইট্রোজেন প্লাস অক্সিজেন মিলে তৈরি করে 2টা নাইট্রিক অক্সাইড। এটার ডেল্টা এইচ এর মান হচ্ছে, আচ্ছা প্রথমটা হচ্ছে -x, এটা হচ্ছে +y। +z। তোমাদের কাছে আমার প্রশ্ন, এই বিক্রিয়ার এই বিক্রিয়ার এনথালপির পরিবর্তনটা কত, এটা তোমরা খুঁজে বের করবা। আচ্ছা ওয়েট, এখনো দুইটা, এইখানে হবে 2। আমাকে একটু ভাবতে দাও, ইনস্ট্যান্ট করতেছি তো। আহ তাইলে এত এত আর হচ্ছে 0.5। ওয়েট, লেট মি থিঙ্ক। তিনটা হইলে এটা হয়ে যাবে
এক্ষেত্রে হবে 3টা। ঠিক আছে তো না? এবার আশা করি ঠিক আছে। হ্যাঁ, এটা করে ফেলো। অক্সিজেন 3টা 2টা, হ্যাঁ ঠিক আছে, করে ফেলো। তাহলে দেখো, নাইট্রোজেনের সাথে 3টা হাইড্রোজেন বিক্রিয়া করে 2টা অ্যামোনিয়া তৈরি করে। নাইট্রোজেনের সাথে অক্সিজেন বিক্রিয়া করে 2টা নাইট্রিক অক্সাইড তৈরি করে। আর হাইড্রোজেনের সাথে অক্সিজেন বিক্রিয়া করে পানি তৈরি করে। এখন তোমাদের কাছে আমার প্রশ্ন, 2টা অ্যামোনিয়ার সাথে যখন আমরা 5/2 মোলার অক্সিজেনের বিক্রিয়া করি, তখন 2টা নাইট্রিক অক্সাইড আর হচ্ছে 3টা পানি তৈরি হয়। এই বিক্রিয়ার ডেল্টা এইচ এর পরিবর্তন কত হবে? বুঝছো? ভৌত অবস্থা তো দেখতেই পাচ্ছ। ভৌত অবস্থা নাইট্রোজেন গ্যাস, হাইড্রোজেন গ্যাস, অ্যামোনিয়া গ্যাস, নাইট্রোজেন গ্যাস, অক্সিজেনও গ্যাস, নাইট্রিক অক্সাইডও গ্যাস, তারপরে হচ্ছে হাইড্রোজেনও গ্যাস, অক্সিজেনও গ্যাস, আর এটা লিকুইড। এগুলা বলে দেওয়া থাকবে। অ্যাকচুয়ালি ওই এই পানিটাও এটা গ্যাসীয় অবস্থায় থাকে, বুঝছো? মানে এই ক্ষেত্রে তাপের প্রয়োজন হয় অনেক। এই ক্ষেত্রে অনেক তাপের প্রয়োজন হয়, এই তাপে এটা গ্যাস হয়ে যায়। এটাও আমরা গ্যাস হিসেবেই রাখলাম। দ্রুত করে ফেলো, হ্যাঁ দ্রুত করে ফেলো। তো এটার জন্য আবারও সেই প্রতিস্থাপন। আচ্ছা, সে যদি আফরিন আমরা চেক করে দেখব। তোমার অ্যান্সারটা আমি দেখতে পাইছি, এটা আমরা একটু চেক করে দেখবো না একটু পরে। আচ্ছা, অক্সিজেন ঠিক আছে না? 5/2 হিসেব নিকেশ করে দেখলাম ঠিকই আছে। আচ্ছা, তাইলে আমরা একটু বোঝার চেষ্টা করি। এটা যদি বুঝতে পারো তাহলে একদম ইজি, সবকিছু একদম ইজি হয়ে যাবে। মনোযোগ, দেখো অ্যামোনিয়া ছিল ডান পাশে, এই অ্যামোনিয়া চলে আসছে বাম পাশে, তাই না? তার মানে আমরা বুঝতে পারতেছি এই 1 নং সমীকরণ, যাকে আমরা ধরে নিব এটা হচ্ছে 1 নং সমীকরণ। লিখো ভাই, এটা হচ্ছে 1 নং সমীকরণ, এটা হচ্ছে 1 নং সমীকরণ, এটা 2 নং সমীকরণ, এটা হচ্ছে 3 নং সমীকরণ। ঠিক আছে, এটা হচ্ছে 3 নং সমীকরণ। তাইলে আমরা যেহেতু 1 নংটাকে উল্টায় দিচ্ছি, তাহলে -1 করতে হবে। 1 নংকে মাইনাস করলাম। আবার দেখো 2 নং, 2টা নাইট্রিক অক্সাইড। এই পাশেও দেখো ভাইয়া 2টা নাইট্রিক অক্সাইডই আছে। তার মানে 2 নং সমীকরণটার আগে আমরা বসাবো প্লাস, প্লাস 2 নং সমীকরণ। এবার একটু তাকাবা 3 নং সমীকরণের দিকে, খুব মনোযোগ দিয়ে এটা দেখতে হবে। দেখো, পানি ছিল ডান পাশে একটা, এখন দেখো তো এটাও কি ডান পাশেই আছে না? হ্যাঁ, ডান পাশেই আছে। ডান পাশে থাকা মানে এক্ষেত্রে আমাদের প্লাস দিতে হবে। কিন্তু প্রবলেমটা হচ্ছে আগে ছিল একটা, এখন লাগবে আমাদের 3টা। 3টা যদি লাগে তাহলে 3 × 3 করতে হবে। 3 নংকে আমরা 3 দ্বারা গুণ করব। তাহলে এই কাজটা যখন আমরা করতে পারবো, এই কাজটা যখন আমরা করে ফেলবো, তখন অ্যাকচুয়ালি আর কিছু অবশিষ্ট থাকে না, হয়ে যাবে।
মিলে যাবে, যেমনি হোক এটা মিলে যাবে, বুঝছো? তাহলে দেখো কেমনে মিলে। আমরা 1 নংটাকে উল্টাইছিলাম, 1 নংটাকে আমরা শুরুতে উল্টাইছিলাম। দেখো ভাইয়া উল্টাইছিলাম, উল্টানো মানেই হচ্ছে মাইনাস করে দেওয়া, মাইনাস মানে উল্টায় দেওয়া। তো 2টা অ্যামোনিয়া বাম পাশে আসবে। তারপরে 2 নংটাকে দেখো আমরা জাস্ট যোগ করছি, তার মানে 2 নং এর বাম পাশে যারা যারা ছিল তারা তারা থাকবে, নাইট্রোজেন প্লাস অক্সিজেন। 3 নংটাকে দেখো ভাই আমরা 3 দ্বারা গুণ করছিলাম, তার মানে 3টা হাইড্রোজেন, 3টা হাইড্রোজেন প্লাস হচ্ছে 3/2 সংখ্যক অক্সিজেন, 3/2 সংখ্যক অক্সিজেন। এবার আমরা একটু ডান পক্ষের দিকে তাকাই। তার মানে 1 নংকে যেহেতু আমরা মাইনাস করছিলাম, তাহলে নাইট্রোজেন আর হাইড্রোজেন এগুলো ডান পাশে চলে যাবে। তো নাইট্রোজেন প্লাস 3টা হাইড্রোজেন ডান পাশে চলে গেল। তারপর 2 নংটা নরমালি ছিল, তার মানে 2টা নাইট্রিক অক্সাইড, 2টা নাইট্রিক অক্সাইড প্লাস, এরপরে 3 নংটাও প্লাসে ছিল, মানে ডানেরটা ডানেই থাকবে কিন্তু 3 দ্বারা গুণ হবে, 3টা পানি, 3টা পানি। হ্যাঁ, এইবার তোমরা সঠিক অ্যান্সার দিচ্ছ। 3 দ্বারা কেন গুণ করতে হবে? এই যে দেখো এইখানে 3 আছে না, বাট এখানে তো একটা ছিল, তো পানি তো আমাদের 3টা বানাইতে হবে, তার জন্য 3 দ্বারা গুণ করতে হবে। তাহলে এবার আশা করি কাজ শেষ, এবারের কোনো প্রবলেম থাকবে না। নাইট্রোজেন বামে আছে একটা, ডানে আছে একটা, কাটাকাটি। তারপর তারপর দেখো হাইড্রোজেন, 3টা হাইড্রোজেন, 3টা হাইড্রোজেন গেল, এই তো হয়ে গেছে। 2টা অ্যামোনিয়া, এর সাথে দেখো 1 প্লাস 3/2, অ্যান্সার হয়ে যাবে 5/2, 5/2 সংখ্যক অক্সিজেন। এগুলা মিলে তৈরি করলো 2টা নাইট্রিক অক্সাইড প্লাস হচ্ছে 3টা পানি। হলো সহজ, বাট একটু টাইম কনজিউমিং। আরে ভাই রে, এই ম্যাথটা আমি তো চিন্তা করে এটা বসায় দিছি। তোমরা যখন জাস্ট 2-1 বার ম্যাথটা সলভ করবা, তোমরা যখন আরেকটু সময় ইনভেস্ট করবা পড়াশোনার মধ্যে, তখন দেখবা যে এরকম ম্যাথ তোমরা নিজেরাই মাথার মধ্যে নিয়ে আসতে পারতেছো। বুঝছো? আচ্ছা, এবার আমরা ডেল্টা এইচ, ডেল্টা এইচ, ডেল্টা এইচটা বসায় দিই। ডেল্টা এইচ দেখো 1 নংকে যেহেতু উল্টাইছি, 1 নংকে যেহেতু উল্টাইছি, তাহলে মাইনাস এক্সটা হয়ে যাবে ভাইয়া প্লাস এক্স। 2 নংটাকে যেহেতু একদম এজ ইট ইজ আমরা এখানে বসায় দিছি, তাহলে এটা হয়ে যাবে ওয়াই, এক্স প্লাস ওয়াই। 3 নংটার দিকে তাকাও, এটাও এজ ইট ইজ আমরা প্লাসই রাখছি, দেখো ভাই আমরা প্লাস রাখছি বাট 3 দ্বারা গুণ করছি, তাহলে এটা হয়ে যাবে 3z। কি সুন্দর, কি মনোরম, তাই না? অনেক সুন্দর। এই তোমরা একটা একটা স্ক্রিনশট তুলে রাখতে পারো এই এই জায়গাটার, সবাই একটা স্ক্রিনশট তোলো। এটা খুবই মনোরম ছিল এই ম্যাথটা। আমার না, আমি যখন প্রথমবার এই ম্যাথটা সলভ করছি, এই ম্যাথটা আমি সলভ করছি হচ্ছে তোমার আম, আমার যেটা মনে পড়তেছে তড়িৎ রসায়নে, যে মানে তোমরা কি বিশ্বাস করতে পারো এই ম্যাথটা তড়িৎ রসায়নের কোন একটা জিনিসের সাথে রিলেটেড ছিল, তড়িৎ রসায়নের সাথে। তো ওইখানকার একটা ম্যাথ আমি এখানেও ঢুকাই দিছি, মানে হচ্ছে অ্যাড করে দিছি। ঠিক আছে, ওকে, ঠিক আছে, এটা বেশ ভালো ম্যাথ, এই ম্যাথটা বেশ ভালো। ওকে, এইবার আমরা কিছু মুখস্থ জিনিসপাতি শিখে ক্লাসটা শেষ করে দিব, এবং ক্লাস টাইমও প্রায় শেষ হওয়ার পথে। দেখো ক্লাস টাইমটা শেষ হওয়ার পথে বিভিন্ন ধরনের বিক্রিয়া তাপ আর কিছু টপিক থাকবে যেটা আমি পরবর্তীতে যখন পড়াবো তোমাদের, তোমাদের যখন আমি এক্সট্রা ক্লাস নিব, তখন আমি ওটা তোমাদেরকে পড়াই দিব, যেমন এনথালপি, এন্ট্রপি, মুক্ত শক্তি। এনথালপি, এন্ট্রপি, মুক্ত শক্তি, ভাই এইগুলো না মানে ভাস্ট আলোচনার বিষয়। সুতরাং ওটা আমি এক্সট্রা ক্লাসে তোমাদের একটা রেকর্ড ক্লাস দিয়ে দিব, ওটাতে তোমরা দেখতে পারবা এবং অ্যাপেই যাবে ক্লাসটা পরবর্তীতে আর কি। আর আজকে যারা অ্যাডমিশনের টপিকগুলো জানতে চাও, তারা আমাকে একটু লিখে দিবে অ্যাডমিশনের টপিক, এতটুকু লিখলেই বুঝবো, বুঝছো? আচ্ছা, তাহলে মনোযোগ। গঠন তাপ, ধরো তুমি কোনো একটা পদার্থের 1 মোল তৈরি করবা, লিখতে হবে না কারোর, তাহলে যতটুকু তাপ শক্তির পরিবর্তন হবে তাকে গঠন তাপ বলা হয়। যেমন ধরো
হাইড্রোজেন আর হাফ মোল অক্সিজেন মিলে তুমি 1 মোল পানি তৈরি করবা। 1 মোল পানি তৈরি করতে যতটুকু তাপ শক্তির পরিবর্তন হবে এটাকে বলা হয় ফরমেশন এনথালপি। বুঝছো? ফরমেশন এনথালপি। জাস্ট তোমাকে দেখতে হবে 1 মোল তৈরি হইল কিনা। যেমন ধরো যে নাইট্রোজেন, এই হাফ মোল নাইট্রোজেন প্লাস 3/2 মোল হাইড্রোজেন মিলে তৈরি করলো হচ্ছে 1 মোল অ্যামোনিয়া। তাহলে এটাকে আমরা বলবো অ্যামোনিয়ার ফরমেশন এনথালপি। অ্যামোনিয়ার ফরমেশন এনথালপি এটাকে আমরা HF দ্বারা প্রকাশ করব। ঠিক আছে, HF দ্বারা প্রকাশ করব, তার মানে 1 মোল তৈরি করতে হবে। এই হচ্ছে গঠন তাপ বলা হয়। মনে রাখবে প্রমাণ অবস্থায় যে কোনো মৌলের গঠন তাপ শূন্য হয়। বুঝছো? মানে হচ্ছে যদি তোমাকে বলা হয় যে কার্বনের গঠন তাপ কত, 0, এটা আমরা অটোমেটিক ধরে নিব যে কোন একটা মৌলের গঠন তাপ আমরা শূন্য ধরে নিই, শূন্য ধরে নিয়েই কাজ করতে হবে। হাইড্রোজেনের গঠন তাপ কত ভাইয়া, শূন্য, এটা আমরা ধরে নিই আর কি, ধরে নিই আমরা। তারপরে যে কোনো মৌলের ক্ষেত্রে, এটা যৌগের ক্ষেত্রে না ভাইয়া, শুধু মৌলের ক্ষেত্রে অক্সিজেনের গঠন তাপ কত, শূন্য। মানে যে কোনো মৌলের কথা বলো না কেন, প্রত্যেকটা মৌলের গঠন তাপ ফরমেশন এনথালপি এর মানটা হবে শূন্য। বোঝা গেল? এটাকে আমরা বেস ধরে ম্যাথগুলা করি, সামনে ম্যাথ আসবে। এরপরে বিয়োজন তাপ, একদম গঠন তাপের বিপরীত। গঠন তাপের বিপরীত। দেখো 1 মোল গঠন হওয়ার জন্য যতটুকু তাপ তাকে আমরা বলি গঠন তাপ, আর 1 মোলকে ভাঙার জন্য যতটুকু তাপ তাকে বলা হয় বিয়োজন তাপ। এতটুকুই তো। গঠন তাপ যদি নেগেটিভ হয়, বিয়োজন তাপ হবে পজিটিভ। বুঝছো? পানির ক্ষেত্রে দেখছিলা। তারপর হচ্ছে দহন তাপ। 1 মোল পদার্থকে তুমি যদি পর্যাপ্ত অক্সিজেনের উপস্থিতিতে একদম পুড়ায় দাও, ধরো যে নাইট্রোজেনকে তুমি পর্যাপ্ত অক্সিজেনের উপস্থিতিতে পুড়ায় দিছো, দহন করে দিছো, তখন যতটুকু তাপ শক্তির উদ্ভব হবে তাকেই আমরা বলবো তার দহন তাপ। ঠিক আছে, কম্বাসশন এনার্জি, কম্বাসশন এনথালপি। তো এটাকে আমরা দহন তাপ বলে থাকি। এগুলা কিন্তু সহজ জিনিস, এমসিকিউ এর জন্য মনে রাখতে হবে, এমসিকিউ এর জন্য মনে রাখতে হবে। ভাই এনথালপি মানে হচ্ছে হিট, এনথালপি মানে হচ্ছে হিট। টোটাল হিট কন্টেন্ট অফ এ সিস্টেম, টোটাল হিট কন্টেন্ট। আচ্ছা, দহন তাপ। তারপরে দেখবা প্রমাণ অবস্থায় শুধুমাত্র অক্সিজেনের দহন তাপ শূন্য, কারণ অক্সিজেনকে তুমি অক্সিজেন দ্বারা দহন করতে পারবা না। বুঝছো? অক্সিজেনকে তুমি কখনোই অক্সিজেন দ্বারা দহন করতে পারবা না, এই ক্ষেত্রে কিছুই হবে না। এই জন্য ধরা হয় অক্সিজেনের কম্বাসশন এনথালপি এর মানটা শূন্য, আর এটা ছাড়া অন্য কারোর কম্বাসশন এনথালপি শূন্য না। শুধুমাত্র ভাইয়া অক্সিজেনের কম্বাসশন এনথালপিটা কি শূন্য হবে। ভরক্রিয়া টপিকটা তোমরা পড়ছো হচ্ছে একদম ইয়েতে, গতিবিদ্যাতে পড়ছো, যখন তোমরা বিক্রিয়ার ক্রম নিয়ে পড়াশোনা করছো না তখন। আচ্ছা, গেল। এবার হচ্ছে পরমাণুকরণ তাপ। মনোযোগ, এটা একটু বুঝতে হবে। হ্যাঁ, আমরা জানি পরমাণু থেকে অণু তৈরি হয়, তাই কিনা? একটা পরমাণু থেকে কয়েকটা পরমাণু একসাথে যুক্ত হয়ে অণু তৈরি হয়। এবার তুমি চাচ্ছ যে একটা অণু নিলা হাতে, নিয়ে তাকে শক্তি দিয়ে দিয়ে ভেঙে পরমাণুতে কনভার্ট করে ফেলতে। তো এতে যে পরিমাণে তাপ শক্তির প্রয়োজন হবে তাকেই আমরা বলি পরমাণুকরণ তাপ। যেমন চিন্তা করে দেখো, এই যে একটা অণু ছিল, এই অণু থেকে আমরা একটা পরমাণু তৈরি করতেছি। তাইলে যে কোনো পদার্থের গ্যাসীয় অণুকে তাপ দিয়ে, তার মানে এটা সবসময় কি হবে, তাপহারী হবে। আমরা জানি বন্ধন ভাঙলে তাপ শক্তি শোষিত হয়, এটা তাপহারী বিক্রিয়া হবে। 1 মোল বিচ্ছিন্ন পরমাণুতে পরিণত করতে যতটুকু শক্তির প্রয়োজন হবে তাকে বলা হয় পরমাণুকরণ তাপ। তার মানে আমরা 1 মোল পরমাণু তৈরি করব, এই 1 মোল পরমাণু তৈরি করতে যতটুকু তাপ শক্তির প্রয়োজন হবে ভাইয়া তাকে আমরা বলবো তাপ শক্তির পরিবর্তন, সরি, পরমাণুকরণ তাপ, অর্থাৎ পরমাণু তৈরি করতে প্রয়োজনীয় তাপ। ক্লিয়ার সবাই? এরকম ভাবে কিন্তু এমসিকিউতে ম্যাথ দেওয়া থাকবে, তোমাকে বলা হবে ডেল্টা এইচ এর পরিচয় কি, ভাইয়া তোমরা বলবা এটা হচ্ছে পরমাণুকরণ তাপ। এক্স্যাক্টলি, এটা গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য। যখন তুমি তাপ গ্যাসে কনভার্ট না করলে আসলে তুমি কখনোই পরমাণুতে কনভার্ট করতে পারবে না কোনো কিছুকে।
আচ্ছা, এসিড ক্ষারের ক্ষেত্রে আমরা বলবো, এসিড ক্ষারের ক্ষেত্রে আমরা কি বলবো? আমরা শুরুতে আয়নীকরণ তাপ বলবো, তারপরে আমরা বলবো হচ্ছে হিট অফ নিউট্রালাইজেশন। এটাকে বাংলায় কি বলছে? প্রশমন তাপ। বুঝছো? প্রশমন তাপ। তারপরে 2-একটা প্র্যাকটিস প্রবলেম সলভ করে আজকের কাহিনী ক্ষান্ত হবে। আচ্ছা, তাহলে মনোযোগ। এসিড পরমাণুর আয়নীকরণ তাপ। ধরো যে প্রত্যেকটা শব্দের মধ্যেই তার ডেফিনিশন লুকায়িত আছে। একটা অ্যাসিডকে তুমি আয়নে কনভার্ট করে দিবা, তাহলে যতটুকু তাপ লাগবে সেটাকে আমরা বলবো আয়নীকরণ তাপ। কখনোই এগুলা মুখস্থ করতে হবে না। সালফিউরিক অ্যাসিডকে দেখো ভাইয়া, পানিতে মিশাইছো, সে কি হয়ে গেল? 2টা আয়নে কনভার্ট হয়ে গেল। অ্যাসিটিক অ্যাসিডকে তুমি পানিতে মিশাইছো, সে আয়নে কনভার্ট হয়ে গেল। তার মানে সম্পূর্ণরূপে আয়নিত করতে হবে। কিন্তু সম্পূর্ণরূপে আয়নিত করার জন্য যতটুকু তাপ শক্তির প্রয়োজন হবে তাকেই বলা হয় আয়নীকরণ তাপ। বুঝছো? অ্যাসিড বা ক্ষারের আয়নীকরণ তাপ। এই যে দেখো সোডিয়াম হাইড্রোক্সাইড, তাকে সম্পূর্ণরূপে আয়নিত করে ফেলছো, অর্থাৎ সোডিয়াম প্লাস এবং OH মাইনাসে কনভার্ট করছো। এটাকে আমরা বলবো সোডিয়াম হাইড্রোক্সাইডের আয়নীকরণ তাপ। এই ভ্যালুগুলো মুখস্থ করতে হবে না, এগুলো দেওয়াই থাকে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়টা। আচ্ছা, তো সবল অ্যাসিডের প্রমাণ আয়নীকরণ তাপ এবং সবল ক্ষারের প্রমাণ আয়নীকরণ তাপ, খেয়াল করে দেখবা এই ভ্যালুগুলো না বেশ বড় সড়ো হয়। এই ভ্যালুগুলো অনেক বড় সড়ো হয়, এগুলা মুখস্থ করতে হবে না। মুখস্থ করতে হবে না, এগুলা দেওয়া থাকে পরীক্ষার কোশ্চেনে, এগুলা দেওয়া থাকে। বুঝছো? মুখস্থ করতে হবে না। আচ্ছা, এবার আমরা চলে যাচ্ছি প্রশমন তাপে। এবার আমরা চলে যাব হচ্ছে প্রশমন তাপে, এবং এগুলা ভালো করে জানা থাকলেই একটু পরে ম্যাথগুলা করতে পারবা। এই যে দেখো মনোযোগ, প্রশমন তাপটা কি? প্রশমন তাপ হচ্ছে প্রশমন বিক্রিয়ার ফলে যতটুকু তাপ শক্তির উদ্ভব হয় তাকে আমরা বলি প্রশমন তাপ। এই যে দেখো অ্যাসিড আর ক্ষারের বিক্রিয়ায় প্রশমন বিক্রিয়ার ফলে যতটুকু তাপ শক্তির উদ্ভব হয় তাকে আমরা বলি প্রশমন তাপ, হিট অফ নিউট্রালাইজেশন। এখন চিন্তা করে দেখবা শক্তিশালী অ্যাসিড এবং শক্তিশালী ক্ষারের প্রশমন তাপ অলওয়েজ 57.3 কিলো জুল হয়ে থাকে। এটা 100% মুখস্থ করতে হবে। এটা 100% মুখস্থ করতে হবে। ঠিক আছে, তাহলে দেখো ভাইয়া, এই যে একটা সবল অ্যাসিড, অ্যাসিড থেকে H+ রিলিজ হয় আর ক্ষার থেকে OH মাইনাস রিলিজ হয়। H+ আর OH মাইনাসের বিক্রিয়ায় পানি তৈরি হয়। এটা আলটিমেটলি পানির গঠন তাপের মতোই। এটা আলটিমেটলি কি? পানির গঠন তাপের মতোই, কিন্তু এটাকে আমরা আলাদা করে লিখবো না। ইহাই হচ্ছে আমাদের প্রশমন তাপ, -57.3। এই পরিমাণে তাপ শক্তি রিলিজ হবে। এটা মনে রাখতে হবে, যে কোনো সবল অ্যাসিড ক্ষারের বিক্রিয়ায় এই পরিমাণে তাপ শক্তি রিলিজ হবে। ঠিক আছে, আচ্ছা, এটাই লেখা আছে। এবার আমরা কয়েকটা ম্যাথ সলভ করে তোমাদেরকে ছুটি দিয়ে দিব। আচ্ছা, দুর্বল অ্যাসিড ওরা সম্পূর্ণরূপে বিয়োজিত হয় না, ওদেরকে তাপ দিয়ে বিয়োজিত করতে হয়। এদেরকে লঘু করে করে বিয়োজিত করতে হয়, অসওয়াল্ডের লঘুকরণ সূত্র যেটা আছে। আচ্ছা, সংজ্ঞা মুখস্থ করতে হবে। ভাই সংজ্ঞা মুখস্থ করতে হবে, কারণ সংজ্ঞা 1 নাম্বার 2 নাম্বার প্রশ্নে চলে আসতে পারে। যেমন বলতে পারে যে পরমাণুকরণ তাপ কি, তখন তোমাকে বলতে হবে এটা নির্দিষ্ট তাপমাত্রা, অর্থাৎ 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এবং তোমার কি যেন বলা হয়, এটা প্রমাণ অবস্থায়, তুমি প্রমাণ অবস্থায় বলবা। প্রমাণ অবস্থায় 1 মোল পরমাণু তৈরি করতে যতটুকু তাপের প্রয়োজন হয় তাকে পরমাণুকরণ তাপ বলে। তার মানে এই সংজ্ঞাগুলো তোমাকে মুখস্থ রাখতে হবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে চলো আমরা 2টা ম্যাথ সলভ করি। এখানে ম্যাথ আছে হচ্ছে 6টা। 6টার মধ্যে এটা তো আমি করে দিছি, এই টাইপের ম্যাথ তো আমি করে দিছি, তাই না? একটা তো করে দিলামই, এটা তোমরা করবা, এটা আমি করে দিব, এটা আমি করে দিব, এটা তোমরা নিজেরা করবা। আচ্ছা, নিজেরা করবা এটা, নাকি আমিই করে দিই? আমিই করে দিচ্ছি। দেখো, কোশ্চেন নাম্বার 1, সবাই একটু রিডিং পড়ো। 298 কেলভিন তাপমাত্রায় কার্বন টেট্রাক্লোরাইড, পানি, কার্বন ডাইঅক্সাইড এবং HCl, এদের প্রমাণ গঠন তাপ বা সংগঠন তাপ সমান যদি এত হয়, তাইলে এই প্রদত্ত বিক্রিয়াটির এই বিক্রিয়ার তাপ শক্তির পরিবর্তন বের করতে বলা হয়েছে। এবং দেখো ভাইয়া, তোমাদের অ্যান্সারটাও কিন্তু দেওয়া আছে। বুঝছো? আমি বলছিলাম তোমাদেরকে অ্যান্সারটুকু লিখে দিব, এটা লেখা আছে।
এরোস্পেস ইঞ্জিনিয়ারিং এর প্রিপারেশন হয়ে যাবে বুয়েটের। এরোস্পেস ইঞ্জিনিয়ারিং কোথায় যেন আছে, এমআইএসটি তে আছে মনে হয়, তাই না? তুমি ইঞ্জিনিয়ারিং বুয়েটের প্রিপারেশন নিলে বাংলাদেশের সব জায়গার প্রিপারেশন হয়ে যায়, এটা মনে রাখবা। আমরা সবাই এই ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনই নিচ্ছি, বুঝছো? আমরা আগে ধরো যে অনলাইন ছিল না, তো এই বইপত্র, এই কোয়েশ্চেন ব্যাংক এনে, তারপর হচ্ছে প্র্যাকটিস বুক গুলা, এক্সারসাইজ বুক গুলা এনে প্রচুর ম্যাথ সলভ করতাম, প্রচুর ম্যাথ সলভ করতাম। তো করে করে আমরা আইডিয়া জেনারেট করতাম যে কেমনে হইতে পারে, না হইলে ভাইদের কাছে দৌড়াদৌড়ি করতাম। আচ্ছা, কোশ্চেনটা বুঝো নাই, বুঝাই দিচ্ছি। প্রমাণ সংগঠন তাপ দেওয়া আছে, প্রমাণ গঠন তাপ দেওয়া আছে। হ্যাঁ, মনে আছে গঠন তাপটা কি ছিল? এই কার মনে আছে? এক মোল পদার্থ তৈরি করতে যতটুকু পরিমাণে তাপ শক্তির প্রয়োজন হয় তাকে আমরা বলছিলাম প্রমাণ গঠন তাপ। তাহলে দেখো কি কি দেওয়া আছে, লিখো দেওয়া আছে। এই দেওয়া আছে সেটা লিখতে পারলে আসলে ম্যাথটা শেষ। দেওয়া আছে এই কার্বন প্লাস 2টা ক্লোরিন, এই সবগুলা মিলে কার্বন টেট্রাক্লোরাইড তৈরি হয়। তার মানে ইহাকে আমরা বলবো কার্বন টেট্রাক্লোরাইডের সংগঠন তাপ, যার ভ্যালু দেওয়া আছে -106.69 কিলোজুল। মনে আছে না সংগঠন তাপ? যদি মনে না থাকে আমি আরেকবার দেখায় আসি। দেখো গঠন তাপ, এক মোল পদার্থ তৈরি করতে, এক মোল তৈরি করতে তোমাদের যতটুকু তাপের প্রয়োজন হয় এটাকে আমরা বলছিলাম গঠন তাপ। তার মানে তোমাদের দেখো একটা কথার মধ্যে অনেক কিছু দিয়ে দিছে, একটা কথার মধ্যেই অনেক কিছু দিয়ে দিছে, খুব মনোযোগ। একটা কথার মধ্যেই সবকিছু দিয়ে দিছে যে গঠন তাপ। তারপরে দেখো ভাইয়া পানির গঠন তাপ দিছে। তাহলে পানির গঠন তাপ আমরা কেমনে তৈরি করি? এমনে তৈরি করি যে হাফ এক মোল পানি তৈরি হবে। তো এটা দেওয়া আছে ডেল্টা H2। দেখো তো ভাইয়ারা এটা কতটুকু দেওয়া আছে? -241.83 কিলোজুল পরিমাণে তাপ শক্তি দেওয়া আছে। আচ্ছা, তারপর হচ্ছে কার্বন ডাই অক্সাইড, কার্বন প্লাস অক্সিজেন, এই দুইটা মিলে তৈরি হয় কার্বন ডাই অক্সাইড। এটার গঠন তাপ দেওয়া আছে H3, এটা দেওয়া আছে হচ্ছে -393 কিলোজুল পার মোল। তারপর আর কার দেওয়া আছে? HCl এর প্রমাণ সংগঠন তাপ দেওয়া আছে। তার মানে হাফ মোল হাইড্রোজেন এবং হাফ মোল ক্লোরিন মিলে এই বিক্রিয়া করে তৈরি করবে HCl, এর সংগঠন তাপ হচ্ছে 92.46। ডেল্টা H4 সমান হচ্ছে -92.46 কিলোজুল। তার মানে এই চারটা বিক্রিয়া থেকে তোমার এই বিক্রিয়ার তাপ শক্তি বের করতে হবে। একটু আগে আমরা যেভাবে প্রতিস্থাপন পদ্ধতি দেখাইছি না, সেম ভাবে। এই বলো করতে পারবা কিনা? এই প্রতিস্থাপন পদ্ধতি ব্যবহার করে ম্যাথটা সলভ করতে হবে, বুঝছো? তাহলে তোমাদেরকে একটু বুঝাই দেই। দেখো ভাইয়া কার্বন ডাই অক্সাইড ডানে আছে, দেখো ভাইয়া কার্বন ডাই অক্সাইড ডানে আছে, সুতরাং এটা হবে প্লাস। HCl ডানে আছে কিন্তু 4 দ্বারা গুণ করে আছে, এটাও প্লাস হবে কিন্তু 4 দ্বারা গুণ করে হবে। আচ্ছা, আর বামে চলে গেছে কি? CCl4 এর দুইটা পানি বামে গেছে। তাহলে মনোযোগ, এটা যদি আমরা 1 নাম্বার ধরি, এটা যদি 2 নাম্বার ধরি, এটা যদি 3 নাম্বার ধরি, এটা যদি 4 নাম্বার ধরি, তাহলে মনোযোগ, CCl4 বামে চলে গেছে, তার মানে 1 নংকে আমরা মাইনাস করব। পানি এটাও বামে চলে গেছে, এটাকে আমরা মাইনাস করব, তো মাইনাস 2 × 2। বোঝা গেল কিনা? কার্বন ডাই অক্সাইড ডানেই আছে, তাহলে +3। তারপরে HCl ডানে আছে কিন্তু 4 দ্বারা গুণ করে আছে, মানে +4 × 4 করে পাই, করে পাবা অ্যান্সার। বুঝতে পারছো? এই যে তোমরা পারতেছো। 298 দ্বারা বোঝাচ্ছে 25°C তাপমাত্রায় প্রমাণ অবস্থায়, বুঝছো? আচ্ছা, হাফ হাইড্রোজেন কেন হইলো? হাফ কেন হইলো? হাফ হইলো এই যে গঠন তাপ 1 মোল তৈরি করতে হবে তোরে বাবা, একটু আগে তোমাকে বলছি না, এটা 1 মোল তৈরি করতে হবে ভাই। 1 মোল তৈরি করার জন্য এটা হাফ লাগবে, সবগুলা।
এই যে এই সবগুলা ম্যাথ সেম ভাবে তোমরা করতে পারবা। এই ক্ষেত্রে দেখো ভাইয়া দহন তাপ দেওয়া আছে, তাহলে দহন তাপ মানে কি, তুমি দহন করে ফেললে, 1 মোল পদার্থকে দহন করলে যতটুকু তাপ শক্তি তৈরি হবে। কার্বন ডাই অক্সাইড, এই যে বিক্রিয়াগুলো লেখা শিখতে হবে। এটা হচ্ছে তোমার ডেল্টা H1। আচ্ছা 10 মিনিট ইয়ে করে দাও, হ্যাঁ 10 মিনিট করে দেন। আচ্ছা তারপরে কি, আহ বাকিগুলা সংগঠন তাপ দেওয়া আছে। সরি, এটাই তো তোমাকে বের করতে হবে, এই দহন বিক্রিয়ার তাপটা বের করতে হবে, এটাই তোমাকে বের করতে হবে। আর বাকিগুলা দেওয়া আছে, খুবই ইজি, তোমরা আশা করি করতে পারবা। সব তো বুঝাই দিলামই। দহন তাপ নির্ণয় করো, তাহলে ইথানলের গঠন এনথালপি নির্ণয় করতে হবে। তাহলে ইথানলের গঠন এনথালপি নির্ণয় করতে হবে। দেখো ভাইয়া, কার্বন ডাই অক্সাইডের গঠন এনথালপি দেওয়া আছে, এটা দেওয়া আছে। তারপরে তোমার পানির গঠন এনথালপি দেওয়া আছে, এই যে হাইড্রোজেন প্লাস হাফ মোল অক্সিজেন মিলে পানি তৈরি করে, এটার গঠন এনথালপিও তোমার দেওয়া আছে। আর দেওয়া আছে হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তরল ইথানলের দহন বিক্রিয়ার এনথালপি দেওয়া আছে। তাহলে ইথানলের দহন এনথালপি যদি দেওয়া থাকে, এটাকে তুমি পোড়াও, পোড়াইলে সমতা করো, সমতা করে এই ক্ষেত্রে আরেকটা ইয়ে পাবা। এই 3টা সমীকরণ তোমার দেওয়া আছে, এটা থেকে তুমি ইথানলের গঠন এনথালপি বের করবা। একদম ইজি, একদম ইজি, তোমাকে বের করতে হবে এটার গঠন এনথালপি। ইথানল তৈরি করব, তো C2H6, ও তাই না, এটাই তো ইথানল, C2H6O। তাহলে এটা তৈরি করার জন্য আমাদের 2টা লাগবে কার্বন, 3টা লাগবে হাইড্রোজেন, আর অক্সিজেন লাগবে হাফ মোল। তো এই বিক্রিয়ার ডেল্টা এইচ এর মান তোমরা বের করবা। আমি ড্যাম শিওর তোমরা এটা পারবা। এই যে দেখো, এই প্রথমটাকে 2 দ্বারা গুণ করবা, দ্বিতীয়টাকে 3 দ্বারা গুণ করবা, আর তৃতীয়টাকে জাস্ট উল্টায় দিবা, তাইলে এই কাজ শেষ। তাপমাত্রা এই ক্ষেত্রে কোনো ম্যাটার করে না, এই ক্ষেত্রে তাপমাত্রা নিয়ে আমাদের কোনো কথাই নাই। 3 নাম্বারটাকে দেখো ভাইয়া উল্টায় দিলেই ম্যাথটা শেষ। তাহলে আমি আবার বলে দেই, 1 নংকে তুমি 2 দ্বারা গুণ করবা, 2 ইন্টু 1 নং। 2 নংকে তুমি 3 দ্বারা গুণ করবা, 2 নংকে তুমি 3 দ্বারা গুণ করবা, আর 3 নংটাকে জাস্ট উল্টায় দিবা, কাজ শেষ। তার মানে যারা বিক্রিয়াগুলা লিখতে পারে ভাইয়া, তারা কিন্তু পারে আলটিমেটলি, বুঝছো? আচ্ছা হাফ কেন হবে? এই যে ভাইয়া গঠন এনথালপি, কে প্রশ্নটা করছে? এতবার বলতেছি তাও মাথায় ঢোকে না। এই যে হাফ, কারণ এখানে ভাইয়া একটা অক্সিজেন আছে না, তাই এখানে কি করতে হবে, হাফ দিতে হবে না, কারণ O2 এটা তো 2টা আছে, এখানে হাফ করলে একটা হবে। অর্থাৎ তোমাকে বুঝতে হবে এটা তৈরি করার জন্য আমাদের কি কি লাগবে, বুঝছো? আচ্ছা, আর এটাও আশা করি পারবা। তারপরে ইথেন, ইথিলিন, হাইড্রোজেন প্রমাণ দহন এনথালপির মান দেওয়া আছে, দহন বিক্রিয়াগুলা করবা, তারপরে ইথিলিনের বিজারণ বিক্রিয়ার মানটাও আশা করি বের করতে পারবা। ঠিক আছে, আমি এটা লিখে দিচ্ছি না, এটা তোমরা নিজেরাই পারবা। আর ইথানল হচ্ছে এটা H5 না ভাইয়া, H6। বুঝতে পারছো? বলো সবগুলা কারা কারা বুঝতে পারছো? বিক্রিয়াগুলাই লিখতে পারছো না না? আচ্ছা আমি লিখে দিচ্ছি, লিখে দিচ্ছি। দহন এনথালপির মান দেওয়া আছে, ইথেন C2H6, এটাকে ভাইয়া অক্সিজেন দ্বারা পোড়াও। আসলে যারা এখনো বেসিক ভাবে দুর্বল আছো, তাদের জন্য না পরিশ্রমটা একটু বেশি করতে হবে, বুঝছো? একটু একটু বেশি করতে হবে, তাছাড়া কোনো উপায় নাই। কারণ যারা পারে, দেখো ভাইয়া এই ক্ষেত্রে এখানে যারা আছে 300 জন আছে, তুমি ড্যাম শিওর থাকো এখানে 200 জন অনেক ভালো পারতেছে। তাহলে যারা একটু পিছায় আসছো, তোমাদের পরিশ্রম করতে হবে, মানে তাদেরকে ট্যাকেল করার জন্য। তো এই জিনিসটা কিন্তু জরুরি, হ্যাঁ। 2টা কার্বন ডাই অক্সাইড তৈরি হবে আর পানি তৈরি হবে এইভাবে। তুমি 1 মোল যৌগকে দহন করবা, এবার দেখো তোমার অক্সিজেন কয়টা লাগবে, 4টা
আর 3টা 7টা, তার মানে ক্ষেত্রে তোমাকে দিতে হবে 7/2। তো এটার ভ্যালু দেওয়া আছে, এটার ভ্যালুটা তোমার দেওয়া আছে, ডেল্টা H1 সমান কত দেওয়া আছে, -1549.92, এটা দেওয়া আছে। ঠিক এমন ভাবে সবগুলা বিক্রিয়া লিখবা, লিখে তোমাকে বের করতে হবে ইথিলিনকে যদি ইথেনে বিজারণ করো, তার মানে C2H4 কে হাইড্রোজেন সংযোজিত করে তুমি যখন C2H6 বানায় ফেলবা, এই বিক্রিয়ার ডেল্টা H তোমাকে বের করতে হবে, এই বিক্রিয়ার ডেল্টা Hটাই তোমাকে বের করতে হবে, জাস্ট এতটুকুই পার্থক্য, আর কিছু না। আচ্ছা, আর কি কি দেওয়া আছে সব লিখে দিচ্ছি, দাঁড়াও। H4, এটাকে যখন তুমি অক্সিজেন দিয়ে পুরাবা, তখনও এখানে 2টা কার্বন ডাই অক্সাইড তৈরি হবে আর 2টা পানি তৈরি হবে, 2টা পানি তৈরি হবে, এবং তার জন্য দেখো 4 2 6 3টা লাগবে হচ্ছে আমাদের পানি। তারপর আরেকটা দেওয়া হচ্ছে হাইড্রোজেনের দহন এনথালপি। হাইড্রোজেনকে যদি তুমি দহন করো, 1 মোল হাইড্রোজেনকে দহন করার জন্য ভাইয়া হাফ মোল অক্সিজেন লাগবে, সেখান থেকে 1 মোল পানি তৈরি হবে, বুঝছো? এটার জন্য ডেল্টা H 3 দেওয়া আছে। তাহলে দেখো তো আমাদের এটা তৈরি করার জন্য কি করতে হবে, জাস্ট এই ইথেনটাকে আমরা ডানে পাঠিয়ে দিব। তাহলে আমাদের কাজ যেটা করতে হবে, ইথেনটাকে আমরা ডানে পাঠিয়ে দিব, বুঝছো? তাহলে কাজ করতে হবে, এই 1 নংকে আমরা মাইনাস করব, এটা হচ্ছে আমাদের 1 নং, এটা হচ্ছে আমাদের 1 নং, এটা 2 নং, এটা 3 নং। তাহলে 1 নংটাকে আমরা ডানে পাঠিয়ে দিলাম, আর 2 নংটা বামেই থাকলো। আর হাইড্রোজেন যেহেতু 1 মোল লাগবে, এটাও বামেই আছে, +3। এই তো ডান, বুঝছো? স্বামী আক্তার, যদি তুমি শুধু 7 লিখো তাহলে কি হবে, 7 দুগুণে 14টা হয়ে যাবে না, 14টা হয়ে যাবে। আর অক্সিজেনকে কখনোই তুমি শুধু O দিয়ে লিখতে পারবা না, O2 লিখতে হবে, কারণ এটা অণু অবস্থায় থাকে। ক্লিয়ার? কতটুকু অক্সিজেন প্রয়োজন এটা তুমি ডান পাশে হিসেব করে দেখবা, ডান পাশে হিসেব করে দেখবা, সমীকরণ সমতা করে দেখো। কার্বন আছে 2টা, তার মানে 2টা কার্বন ডাই অক্সাইড হবে। হাইড্রোজেন আছে 6টা, সুতরাং 3 দুগুণে 6টা হাইড্রোজেন ডান পাশে থাকবে। এইবার গুণে দেখো অক্সিজেন কয়টা আছে, 2 দুগুণে 4টা অক্সিজেন, আর এখানে 3টা অক্সিজেন, টোটাল 7টা অক্সিজেন। 7টার জন্য কি লাগবে, 7/2 সংখ্যক O2 লাগবে, বুঝছো? আই হোপ তোমরা ক্লিয়ার, আই গেস। এবং এই রিলেটেড তো এটা করেই দিচ্ছি, তোমাদের জাস্ট প্রতিস্থাপন পদ্ধতি অ্যাপ্লাই করতে হবে। এবং একটা জিনিস আমি এনশিওর করতেছি, এই তাপ রসায়নের ম্যাথ পুরো বাংলাদেশে এর চেয়ে সহজভাবে আর কেউ তোমাদেরকে বোঝাবে না, কারণ আমরা অনেকগুলা ক্লাস দেখছি তো, দেশে দেশের বাইরে অনেক প্রতিষ্ঠানের ইংরেজি বাংলা হিন্দি সবকিছুই অনেক কিছুই দেখছি, কিন্তু এইভাবে এই টেকনিকে আমি একটা জায়গাতেও এখন পর্যন্ত পড়াইতে দেখি নাই। তো ইনশাল্লাহ তোমরা ভালো করবা, এবং সব থেকে ভালো জিনিসটা তোমরা এই ক্ষেত্রে নিয়ে ভালো করবা, আমাদের সাপোর্ট নিয়ে তোমরা ভালো করবা ইনশাল্লাহ, এই আশাটা আমরা রাখতে পারি। ঠিক আছে, আর যারা পরে জয়েন করছো ভাইয়া, তারা অবশ্যই আজকের ইয়েটা দেখবা, রেকর্ডিংটা দেখবা। আর কিছু টপিক আরো বাকি আছে এই চ্যাপ্টারের, ওইটার জন্য আমরা কি করব, একটা এক্সট্রা ক্লাস নিব। ঠিক আছে ভাই, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।